কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌসফ। দেখতে দেখতে একটা বছর পুরো কেটে গেল। আজকে 2023-এর শেষ দিন আপনাদের জন্য একটা স্পেশাল এপিসোড রয়েছে। আজকের এপিসোডটা যে কন্টেন্টটা নিয়ে তৈরি, আজকের এপিসোডে যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা এর আগে এরকম ধরনের ঘটনা আমি অ্যাটলিস্ট শুনিনি, বা হয়তো আপনারা অনেকেই শোনেননি। তো আজকের ঘটনাটা একটা স্পেশাল ঘটনা। 2023 সালের একদম শেষ দিনে একটা স্পেশাল ধামাকেদার ঘটনা আপনাদের জন্য থাকছে। এবং হ্যাঁ, আপনাদের সকলকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। 2024 আপনাদের সকলের যেন খুবই ভালো কাটুক। আর 2024-এর প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি আপনাদেরকে নতুন একটা জিনিস আমরা উপহার দিতে চলেছি। কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং আপনারা অনেকে শুনেছেন। যারা যারা শোনেন তাদের সকলেরই এই যে এপিসোডটা আমরা কালকে আপলোড করতে চলেছে অর্থাৎ 1 জানুয়ারি, সেটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এই যে নতুন ভিডিওটার কথা বলছি সেটা আপলোড হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলের নাম কৌসফ কুমার, আমার নামেই রয়েছে। এবং সেখানে গিয়ে আপনারা সেই এপিসোডটা দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স, কমেন্ট সেকশনের পিন কমেন্ট সব জায়গায় দিয়ে রাখছি। আশা করছি কিউরিও ফাইটে আমি যেরকম সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে, তেমনই ভালোবাসা আপনারা সেখানেও দেবেন। অবশ্যই কালকে যেটা আপলোড হতে চলেছে সেটার ব্যাপারে বিশেষ কোনো হিন্টস আমি দেবো না, কিন্তু এটা বলতে পারি আপনাদের সকলের খুবই ইন্টারেস্টিং লাগবে এবং ভয়ের যে শীতল অনুভূতিটা রয়েছে সেটা আরও ভালোভাবে ফিল করবেন আপনারা। এবং আজকের এপিসোডটা কিউরিও ফাইটে যেটা আপলোড হতে চলেছে, এখন যেটা আপনারা শুনতে চলেছেন, সেই ঘটনাটা শুনে জানাবেন যে কেমন লাগলো। এরকম ধরনের ঘটনা কি আপনারা আগে কখনো শুনেছেন, অথবা আপনারা কোথা থেকে আজকের এপিসোডটা শুনছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথেও যদি এরকম ধরনের কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো বসুন্ধরা, কেমন আছো? হাই কস্তাস, আমি খুবই ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ওকে, বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে, তোমার সাথে আগের সপ্তাহে কথাবার্তা হয়, কথাবার্তা বলে জানতে পারি যে তুমি বৈষ্ণব মানে হরিনাম নিয়েছো, অ্যাস্ট্রোলজি করো। অ্যাস্ট্রোলজি ছাড়াও তুমি ট্যারোট কার্ড রিডিং করো, অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে তুমি একজন সাইকিক মিডিয়াম। তো বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তোমার লাইফে হয়েছে যেটা আমি বুঝতে পেরেছি এখনো অব্দি। রাইট। তোমার যে শুরুটা না, সেই শুরুটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। মানে তোমার যে ঘটনাগুলো রয়েছে বা তোমার ঘটনার যে টাইপগুলো রয়েছে, টু বি অনেস্ট, কিউরিও ফাইটে এর আগে এরকম টাইপের ঘটনা শোনানো হয়নি, বা এরকম কারোর সাথে আমি ইন পার্সন কথাবার্তাও বলিনি, ঠিক আছে? তো আমি জানতে চাই বসুন্ধরা, তোমার সাথে এক্স্যাক্টলি কি ঘটেছিল, বা এইসব মানে তোমার লাইফটা তো একরকমের ছিল যেটা আমি বুঝতে পেরেছি। আঙ্কেল আই থিঙ্ক আর্মিতে ছিলেন। হ্যাঁ, আছেন এখনো। হ্যাঁ। অ্যান্ড তোমার ছোটবেলাটাও একদম অন্যভাবে ছিল, তারপর তুমি অস্ট্রেলিয়া চলে গেলে স্টাডিজ এর জন্য, বাট এখন তোমার লাইফটা পুরোপুরি ডিফারেন্ট। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে যে কি এমন ঘটলো যার জন্য তোমার লাইফটা এরকম ভাবে 180 ডিগ্রি পুরো চেঞ্জ হয়ে গেল। কি হয়েছিল বসুন্ধরা তোমার সাথে, একটু ডিটেলসে জানাও আমাদেরকে। অ্যাকচুয়ালি কস্তাস, তোমাকে আমি আগেও বলেছি যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি অ্যাস্ট্রোলজি বা একটু ভক্তির মধ্যে আছি, যেটা আমাদের হরিনাম। কিন্তু বিগিনিংটা খুব একটা ভালোভাবে হয়নি, মানে একটু শক একটা জার্নি গেছে আর কি। তো হ্যাঁ, লাইফটা খুবই নর্মাল ছিল। বাবা আর্মিতে এখনো আছেন, তো আমরা প্যান ইন্ডিয়াতে নানা রকম জায়গায় ঘুরেছি, নানা এক্সপেরিয়েন্সেস হয়েছে, মানে ভালো, ঠিক আছে, সবই ভৌতিক নয়। এনিওয়ে, তার আগে আমি একটা তোমাকে কোয়েশ্চেন করি, ঠিক আছে? কোয়েশ্চেনটা হলো একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট জিজ্ঞাসা না করলেই নয়। কারণ কি, আমার যে বিগিনিং এর যে এই ঘটনাটা, মানে এই ঘটনাটা না খুব খুব মর্মান্তিক আমার জন্য, অনেক কিছু, এবং আমাদের জন্য। কেন, আমার সাথে আমার এক বন্ধু বা খুবই ক্লোজ একজন,
তার উপরেই মেন ঘটনাটা ঘটেছে। ওকে ওকে, আমাকে একটা কথা বলো তো, তুমি পুনর্জন্ম বা রিবার্থ এই ধরনের জিনিসে বা কর্মা তুমি বিলিভ করো? কোনো এক্সপেরিয়েন্স শুনেছো কারোর? দেখো, তুমি টু বি অনেস্ট, আমি যদি বলি, আমি একটা দিক থেকে বলতে পারি আমি বিলিভ করি বা বিশ্বাস করি যে পুনর্জন্ম হয় বা কর্মা হয়। কারণ গীতাতে পড়েছি এরকম কনসেপ্টের ব্যাপারে, বা অনেক কিছু কেসেস পড়েছি বা কিছু জার্নাল পড়েছি যেগুলো সাপোর্ট করে যে রিবার্থ মানে পুনর্জন্মের যে ব্যাপারটা রয়েছে সেটা এক্সিস্ট করতেও পারে। অ্যাজ সাচ আমি এরকম টাইপের কোনো ঘটনা ইন পার্সন কারোর মুখে শুনিনি, তো এটা হচ্ছে আমার ফিল এখানে। হ্যাঁ, তো এই যে পুরো আমার সাথে যেগুলো ঘটেছে বা আমাদের সাথে এখানে যেটা ঘটেছে, এটা পুরোপুরি পুনর্জন্মের উপরে এবং কর্ম বলে না যে আগের জন্মের কর্মের ফল, এই জিনিসটার উপরেই কিন্তু ঘটেছে। কিন্তু ঘটনাটা যদি এরকমই হতো তাহলে হয়তো আজকে আমি অ্যাস্ট্রোলজার হয়তো হতাম না। আর আমার মধ্যে সাইকিক অ্যাবিলিটিস বলো বা মানে যে নানা রকম জিনিস আমি ফিল করতে পারি বা এই ধরনের কিছু জিনিস হ্যাঁ করা শুরু করেছি এবং চলছে এইসব নিয়ে চর্চা। সেটার এখনো অনেক কিছু বাকি আছে নিশ্চয়ই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে ঘটনাগুলো দিয়ে আমাকে এই জিনিসটা মানে আমি এই দিকটায় গেছি সেগুলো খুব একটা ভালো নয়, আর আমি চাই না এটা কারোর সাথে ঘটুক কোনোদিনও, মানে এই ধরনের এক্সপেরিয়েন্সেস। তো ব্যাপারটা যাকে নিয়ে, সে হচ্ছে আমার মানে বলতে পারো লাইফের ফার্স্ট একজন মানুষ যে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল এবং ফ্রেন্ডের থেকেও অনেকটা কিছু বেশি, মানে প্রথম ভালোবাসা বা ফার্স্ট লাভ বলতে পারি আমি, রাইট? ধরতে পারো, যার জন্য খুবই ব্যক্তিগত ব্যাপারটা বলে আমি না খুব মানে কমফোর্টেবল ছিলাম না এই ব্যাপারটা শেয়ার করার জন্য। যেমন অন্যের কোনো কেস নিয়ে আমরা কথা বলেছি রাইট আগে, কিন্তু নিজের ঘটনাটা এটা বলাটা একটু আমার জন্য ডিফিকাল্ট ছিল, একটু আনকমফোর্টেবল ছিল অ্যাকচুয়ালি। মানে আমি খুব একটা সাবলীল ভাবে এই ব্যাপারটা তোমাকে কেন কাউকেই বলতে পারিনি, যারা জানে তারা জানতো, ব্যাস এটাই। তো ঘটনাটা এটাই যে আমি যেরকম বললাম বাবা আর্মিতে আছেন এবং ডিফেন্স ব্যাকগ্রাউন্ড, খুবই আমরা প্র্যাকটিক্যাল। এখন যেরকম ভাবে আমরা মানুষ হয় মানে ছেলেমেয়েরা 8-10টা মানে নর্মাল বেশিরভাগ আমরা এখন যেরকম ভাবে চলি, আমার ফ্যামিলিও সেরকম খুব প্র্যাকটিক্যাল। আর হ্যাঁ ঠাকুর দেবতা আমরা মানি ঠিক আছে, কিন্তু পড়াশোনা করতে হবে, কর্ম মানো, নিজে ফিটনেসের উপর ধ্যান দাও, এরকম। আমার পুরো সার্কেলটাই একটু ডিফেন্সের উপরেই আছে, মানে আমার মামা বাড়ির দিকেও ম্যাক্সিমাম লোক ডিফেন্সেই আছে, আর্মিতেই আছে কোনো না কোনো ভাগে। তো এখানে আমি ঘটনায় চলে আসি, যদিও বা ফার্স্ট টাইম শেয়ার করছি, জানি না আমি কেমন ফিল করব। তো ব্যাপারটা হচ্ছে যে এটা আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে এটা শুরু হয়। তো তোমার আর আমার এজ মোটামুটি একই, তো ধরে নাও এই 2011 থেকে 13-র মধ্যে ঘটনা এটা, ঠিক আছে মোস্টলি। তো আমরা দিল্লিতে থাকি এবং আমার ক্লাসমেট একটি ছেলে থাকে, ওকে আমরা অংশু বলে বলছি, অংশু বা অংশু যাই বলো, ওটা ওর নিকনেম, তো সেটাই বলছি। তো ওকে আমি মিট করি, ক্লাস 6-এ পড়ি, তখন সিরিয়াসলি কিছু এসব মাথায় ছিল না। তো খুব ভালো ফ্রেন্ড হয়ে যাই আমরা, আমাদের গ্রুপে আরো অনেক ফ্রেন্ডস থাকে এবং ও হিমাচল থেকে বিলং করতো, ওর বাবাও আর্মিতে। তো ওর বাবাও আর্মিতে মানে কাজ করতেন আঙ্কেল, আন্টি বিলং করতেন হিমাচলের একটা গ্রাম থেকে। আর এখানে বলে রাখি মানে হি ওয়াজ ভেরি ভেরি হ্যান্ডসাম তখনই, মানে ভেরি কিউট এন্ড অল, ঠিক আছে অংশু। এন্ড ওর বাবা মাও ভীষণ গুড লুকিং পিপলদের মধ্যেই পড়ে, হিমাচল থেকে বিলং করতো, একদম পাহাড়ি, ভালো দেখতে, খুব স্ট্রেট ফরওয়ার্ড ইনোসেন্ট পিপল, মানে খুব ভালো মানুষ আর কি ওরা ছিল। তো ওদের ফ্যামিলিকেও আমি চিনতাম, যাতায়াত ছিল তখন থেকে, এক টিউশনে পড়া, একটাই প্রেমিসেস, একটাই এরিয়াতে আমাদের থাকা, কোয়ার্টার্স বলতে পারো। তো খেলাধুলা করে একই জায়গায় আমরা বড় হতে থাকি। তো 1-1.5 বছর পরে যখন আরেকটু বড় হতে থাকি, তো দুজনের মধ্যেই দুজনের প্রতি একটা ভালো লাইকনেস আসতে থাকে। আর আমাদের ফ্রেন্ড গ্রুপটাও না একটু আমাদেরকে নিয়ে একটু খেপাতো যে তোরা কি ডেট করছিস, তোরা কি পছন্দ করিস একে অপরকে, যা হয় ওই টাইমে 7, 8, 9-এ উঠতে উঠতে। তো এইটা ছিল মানে শুরুটা।
কিন্তু এর সাথে সাথে আরেকটা ঘটনাও ছিল যে অংশুর যে বাবা মা ছিলেন, মানে আঙ্কেল যে ছিলেন বলছি কেন, আঙ্কেল কিন্তু এখন আর নেই আমাদের সাথে। ওকে ওকে। তো আঙ্কেল ভীষণই অ্যাডভেঞ্চার পছন্দ করতেন, এখানে ওখানে ঘুরতে, তারপরে মানে জঙ্গলে যেতে নানা রকম, ঠিক আছে, এইসব অ্যাডভেঞ্চার খুব পছন্দ করতেন। তো যাই হোক, আর অংশুরা প্রত্যেকটা সামার বা উইন্টার ভ্যাকেশনে না, ওরা ম্যাক্সিমামই যেত হচ্ছে ওর মায়ের গ্রামে, মানে হিমাচলের একটা গ্রাম থেকে আন্টি বিলং করতো না, তো ওখানে ওরা প্রত্যেকটা সামার উইন্টার ভ্যাকেশনে যেত। ওকে। এবং ওখান থেকে ফিরে এসে শুধু আমাকে না, বললাম না যে আমাদের একটা ফ্রেন্ড গ্রুপ হয়ে গেছিল ছোট মোটো, আমার 3-4 জন খুব ক্লোজ আমরা ফ্রেন্ড ছিলাম, ছেলে মেয়ে সবই ছিল। তো অংশ এসে না ওই মানে পার্টিকুলার কিছু কিছু ওখানকার ইনসিডেন্টস যেগুলো মানে আমার স্টোরি মনে হয়েছিল, সেই সময় তো আমি কিছু জানতাম না, তো এসে আমাদেরকে বলতো। এটা কিন্তু ওর সাথে কোনো রকম কোনো লাইকনেস শুরু হওয়ার আগের থেকেই, ঠিক আছে। আমি তো ক্লাস 6-এ ওদের জয়েন করি, তার আগের থেকেই কিছু কিছু ফ্রেন্ডস ওরা ছিল, মানে ওর বাবা বোধহয় ক্লাস 4 থেকেই, মানে ওর ক্লাস 4 থেকে ওখানেই ছিল। মানে তোমার বাবার দিল্লিতে পড়ে শিফট হয়, মানে হ্যাঁ 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 হ্যাঁ, আমি 6 থেকে ওদের গ্রুপটাকে পাই আর কি, ওদের 3-4 জনকে, প্লাস আমার সাথেও আরো 1-2 জন জয়েন করেছিল, তো একটা 4-5 জনের একটা গ্রুপ ছিল। তো অংশ এসে আমাদেরকে যেটা বলতো উইন্টার ভ্যাকেশন বা সামার ভ্যাকেশনে ওর মামা বাড়ি থেকে ঘুরে আসার পরে, যে জানিস তো, মানে আমি তোমাকে বেঙ্গলিতেই বলছি, ও বলতো জানিস তো আমাদের মামা ঘর যেটা আছে না, মানে মামা বাড়ি যেটা আছে না, ওটা না একটু গ্রামের মধ্যে। আর গ্রাম হলে কি হবে, মানে একটু পাহাড়ের যে স্লোপ গুলো হয় তার উপরে ছোট ছোট কাঠের টাইপের বাড়ি জেনারেলি ওখানে, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর বাড়িগুলো, কাঁচের জানলা থাকে, খুবই সুন্দর বাড়ি আর কি। তো কেসটা এটা যে ও মানে যেত ওই গ্রামে, আর বলতো ওদের গ্রামটা না একটুখানি মানে জঙ্গল ইন দ্য সেন্স খুব বড় বড় গাছ আছে, পাহাড়ের স্লোপের একদম নিচে, তো গাছ আছে, তো পাহাড়ের ঢাল পেয়ে নেমে গিয়ে ওই গাছের মধ্যে একটা নাকি জায়গা আছে ওদের গ্রামে, যেখানে প্রতি অমাবস্যাতে ওরা কিছু না কিছু জঙ্গলে গিয়ে পুজো করে। ওকে ওকে। এবং সেই পুজোতে অনেক কিছু লাগে, লাইক অ্যানিমাল স্যাক্রিফাইসও হয় ওখানে, ঠিক আছে, মানে পশু বলি হয় ওখানে। ঠিক বলি না, মানে বলতে পারো দেওয়া হয় ওখানে, ওখানে কোনো দেবীকে বা কাউকে ওরা মানে, সেখানে ওখানে ওটা দেওয়া হয়। এবং খুব মানে গান মতন করতে করতে ওরা যায়, এক একবার এক এক পরিবারের দায়িত্ব পড়ে, তারা গিয়ে এক এক অমাবস্যাতে রাতের বেলা ওখানে কিছু মানে মিষ্টি ফিষ্টি হোক, কিছু ফুল হোক, আর কিছু পশু হোক, যাই হোক, মানে কোনো ছোট্ট জন্তু তাকে জ্যান্ত অবস্থায় ওরা দিয়ে, মানে যেমন হলো কোনো ফাউল, কোনো পাখি, মানে মোরগ গোছের কিছু, ঠিক আছে, এরকম দিয়ে ওরা ওখান থেকে আর পেছন ঘুরে তাকাতো না, ওরা চলে আসতো। এবং গ্রামের যারা বড় বয়স্ক মানুষ তারাই এটা দায়িত্ব নিয়ে করতো, একবার এর পালা পড়তো, একবার ওর পালা পড়তো, আর সবাই অনেক মানে নানা রকম কথা বলতো ওই জায়গাটাকে নিয়ে। ওই জায়গাটা হচ্ছে ওদের যেখানে বাড়ি বসতি তার থেকে কিছুটা দূরে বড় বড় গাছের মাঝখানে, তার মধ্যে একটা খুব পুরনো বট জাতীয় কোনো গাছ ছিল সেখানে, সেটা মানে খুবই পুরনো গাছ। এবং এরা বিশ্বাস করে যে এদের মানে পূর্বপুরুষরা কেউ যাদের ওখানে অ্যানিমালস এর অ্যাটাকে ডেড হতো, যারা মানে যারা কোনো জঙ্গলি জন্তু অ্যাটাক করলে যারা মারা যেতেন, তাদের অবশিষ্টগুলো ওখানে তারা পুঁতে দিত এবং ওখান থেকে গাছ বেরিয়েছিল এরকম তারা মানতো, এবং তাদেরকে এক ধরনের খাওয়া দাওয়া দেওয়া হতো প্রতি অমাবস্যায়। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের কিছু ছিল, তো যেটা খুব মানে ক্রিপিও ছিল। আর আমি তো প্রচন্ড হেসেছিলাম, কেন সিরিয়াসলি আমি এরকম কিছু কোনোদিনও শুনিনি। এর আগে আমি মুম্বাই অনেক জায়গায় ছিলাম, কিন্তু এইসব কোনোদিনও শুনিনি। আর আমার বন্ধুরাও খুব হেসেছিল, বাকি বন্ধুরা। তো যাই হোক, ওই মানে গ্রামের বা ওর মায়ের বাপের বাড়ির যে গল্পগুলো, সেগুলো আমরা প্রচুর শুনেছি, যে অনেক কিছু দেখা যেত, তারপরে বাচ্চাদেরকে ওইদিকে খেলতে যাওয়া মানা করা ছিল, তারপরে অনেক রকম কিছু দেখা যেত। তো এই গল্পগুলো শুনে তো অ্যাজ ইউজুয়াল আমরা খুবই হাসতাম, এবং গল্পই লাগতো, সত্যি কথা গল্পই লাগতো, কোনো ঘটনা বা কিছু কোনোদিন মনে হয়নি। তো
যাই হোক, এখান থেকে 2-1 বছর পরে গিয়ে যখন আমাদের বন্ধুত্ব আর একটু ভালো লাগা এরকম একটু জায়গায় যখন যায়, তখন আমাদের কাছে ফোন আসে, কেন একসাথে আমরা টিউশন ফিউশন করতে যাই, আমাদের ফোন আসে। আর তখন মনে হয় স্মার্টফোন সদ্য ছিল 2012-13 এই টাইমটাতে সবে এসেছে মার্কেটে। খুব একটা ভালো কিছু নয়, কিন্তু ছিল তখন আমাদের কাছে, মানে আসতে থাকে ফোন টোনের ব্যাপার স্যাপারগুলো। তো আমাদেরও কথাবার্তা হতে থাকে, যেহেতু পার্সোনালি একটু একটা রিলেশনশিপ, কোথায় গিয়ে একটা পার্সোনাল রিলেশনশিপ আমাদের ফর্ম করছিল, একটা সম্পর্ক হচ্ছিল কোথাও গিয়ে। তো আর খুবই ক্লোজ ছিলাম, মানে ওদের ফ্যামিলি আমার ফ্যামিলি মানে খুবই ক্লোজ ছিলাম, ঠিক আছে। আর আমাদের বন্ধু বান্ধবরাও মানে সবই জানতো, এবং ওর বাবা মাও আমাকে খুব ভালো করে চিনতো, এবং কোথাও গিয়ে তাদের মনে হতো বড় হয়ে বোধহয় এরা একসাথে থাকবে, ঠিক আছে। যদিও আমি বেঙ্গলি এবং তারা হিমাচলি, তবুও মানে এই জিনিসটা ছিল আর কি। ওকে, তো এত অব্দি তো সবকিছুই ঠিকই ছিল অবস্থা, কিন্তু বড় হতে হতেই না অনেক কমপ্লিকেশন হয় মানুষের লাইফে, সেরকমই অনেক ইচ্ছাও জাগে। তো কি হয়, একদিন এরকমই যখন মানে সেই সময় গরমকাল, আমার মনে আছে আমরা ক্লাস 9-এ ওঠার পরে আমাদের ভ্যাকেশন পড়ে গেছে আর কি, ঠিক আছে। তো 15-এ তো মানে আমাদের স্কুলের এন্ডি হয়ে গেল, তখনই ওর সাথে আমার লাস্ট কথা। এটা আমি বলছি তোমাকে 13-এর কথা, ঠিক আছে। হ্যাঁ, 12-এ আমাদের আসে এবং 13-এর কথা। তখন আমি ওকে ফার্স্ট টাইম বলি যে শোনো, তুমি তো এরকম স্টোরি, মানে শোন তুই তো এরকম স্টোরি ফোরি বলিস, একটা কাজ কর না, একদিন নিজে গিয়ে দেখ জায়গাটা, এইসব গল্প টল্প বলিস, আমারও ইচ্ছে আছে, আমিও যাব, দেখি আমাদের পরীক্ষা হোক, মানে বোর্ডস হয়ে যাক, তারপর আমি দেখি আঙ্কেল আন্টির পারমিশন নিয়ে হোক বা বাবা মার পারমিশন নিয়ে আমিও যাবো তোর সাথে, ঠিক আছে। তো বলতো যে ঠিক আছে, আর ও না খুব ক্যাজুয়াল ছিল, মানে ঠিক আছে, আমিও ক্যাজুয়াল ছিলাম খুবই, না ঠিক আছে আছে কি হবে, গিয়ে দেখবো, হয়তো একটু ভয় পেতে পারি, এর থেকে বেশি কিছু না, এরকমই ও মনে করে। এবং কি হয়, ওর মানে দাদুর কাছে তো মাঝে মাঝে এরকম একটা দায়িত্ব পড়তো যে ওই অমাবস্যার পুজোটা ওর দাদু করবে আর কি, সেইবার মানে স্পন্সর করবে, বেসিক্যালি সবকিছু উনি জোগাড়জান্তি করবেন। তো ওর দাদুর নামে আবার এরকম সময়টা আসে যে ওর দাদুকেই পুজোটা করতে হবে, পুজোটা হোক বা বলিটা হোক, যাই বলি আমরা। তো ও না সেটা থাকে। এবার দাদুরা তো মানে আমাদেরকে নিয়ে যাবে না, শুধু দাদু যেতেন, আর আরো কিছু বয়স্ক লোক ওই গ্রাম এরিয়াতে তারাই যেত, কোনো হ্যাঁ গাছের জায়গাটাতে, এবং সেটা কিছুটা দূরে, কিন্তু মানে বেশ কিছুটা হেঁটে যেতে হবে, ধরে নাও 1.5-2 কিলোমিটার দূরে অন্তত, মানে আমি যেটুকু জানি। এবার এই জায়গাটা কিন্তু আমি যাইনি, কিন্তু এতই শুনেছি, মোটামুটি আমি জানতাম জায়গাটা কি আছে বা কতটা দূরে, কিরকম ধরনের হতে পারে। তখনও কিন্তু খুব ভালো করে ফটোর ব্যাপারটা অতটা আসেনি, বললাম তো সবে ফোন এসছে। তো ওকে এটা বলা আছে যে মানে নাইটে তো ওরা যাবে, নাইটে তো কিছু হবে না, কিন্তু ডেটে যদি ও কটা ছবি টবি তুলে আনতে পারে, আমরা যদি দেখি, এরকম আর কি। তখন অবভিয়াসলি একটু বড়ও হয়েছি, তারপরে ওর সাথে যেরকম বললাম যে একটা পার্সোনাল রিলেশনশিপ তৈরি হচ্ছে কোথাও গিয়ে, তো ওর সাথে আমি কথাও বলতাম, কথাবার্তা বলা, টেক্সট কথাবার্তা বলা, এগুলো খুব শুরু হয়ে যায় আর কি। তো কি হয়, ও যখন ওর দাদুর মানে উপরে, এটা 13-র ঘটনা, তো ওর দাদুর উপরে যখন মানে দায়িত্বটা পড়ে, ও সামার ভ্যাকেশনে ছিল, প্রায় 1.5 মাস মতো সামার ভ্যাকেশন থাকতো আমাদের। তো সেই পার্টিকুলার অমাবস্যাটায় ও ওর দাদুকে একটু ফলো করে, যে দাদু সারা রাত কিন্তু মানে কিছু খাওয়া দাওয়া করবে না, রাতে বেরোবে ওই গ্রামের লোকগুলোর সাথে, তো দাদুর পেছন করবে, মানে পেছনে যাবে। হ্যাঁ যাবে, গিয়ে দেখবে জায়গাটা কি হয় এবং দাদু কি করেন। ওকে, ঠিক আছে। এখানে কিন্তু আন্টি ছিলেন না, মানে ও একাই চলে যেত আর কি মামা বাড়িতে, ঠিক আছে। তো ও নর্মাল খাওয়া দাওয়া করেছে, ও দিদাজানে শুয়ে পড়েছে, আর খোলা বাড়ি, মানে গ্রামের বাড়ি যেরকম ওরকমই, শুধু একটু পাহাড়ি এরিয়ায়। তো ও জানে যে ও বোধহয় মানে ঘুমিয়ে পড়েছে, অ্যাকচুয়ালি তো গেট খুলে হোক জানলা খুলে হোক বেরিয়ে গেছে, জানলায় কিন্তু কোনো গ্রিল ফ্রিল নেই, জাস্ট কাঁচের শাটারটা না জানলা। ওকে। তো জানলা মানে খুলে হয়তো স্লোপ বেয়ে নিচে নেমে যাওয়া যায়, নিচে হয়তো আরো 1-2 জ্ঞাতির ঘর আছে, ওটা পার হলেই হয়তো বাইরের গ্রামের রাস্তায় পড়ে যাবে, এরকম আর কি জায়গাটা। তো অ্যাজ ইউজুয়াল ঘুরে ফিরে ও মোট কথা দাদুর পেছন করে, এবং
আমার সাথে তত অব্দি কথাবার্তা আছে, এবং আমাদের আরো এক দুজন কমন ফ্রেন্ড আছে, তারাও বড় হতে হতে আমাদের ফ্রেন্ড তখনও আছে, এবং তারাও জানে মোটামুটি এরকম একটা ঘটনা হতে চলেছে। তো সবাই নেক্সট দিনের জন্য খুব ওয়েট করছে। আমি তো রাতেই শুনে নেবো ওদের আগে, এরকম ব্যাপার। তো যাই হোক, রাতের বেলা মোটামুটি হয়তো 12টা নাগাদ ওরা বেরোয়, এবং 12টা মানে ওদের ওখানে যথেষ্ট রাত, ঠিক আছে? তো 12টা নাগাদ বেরোয়, অ্যান্ড ও ফলো করে ওর দাদুকে। বেশ কিছুটা হাঁটে খুব আস্তে সুস্তে, যেহেতু ওরা 4-5 কি 6 লোক ছিল, ও পেছনে ছিল। অবশ্যই ফোনের মানে ব্যাটারি চার্জ সবই ছিল ওর কাছে। তো ও যায়, ঠিক আছে, মানে যেটা আমি জানি ও যায়, এবং এটাই বলার ছিল যে দাদুরা কিন্তু ওই অফারিং গুলো দিয়ে ফিরে চলে আসে, মানে তারা চলে আসবে, আর ওকে একটু 5-10 মিনিট স্টে করে তারপর আসতে বলেছিলাম, যাতে দেখতে পায় যে কোনো সিনারিও ওখানে সত্যি ঘটছে নাকি এমনি পড়ে আছে, পরে অ্যানিমেলরা এসে খেয়ে নেয়। কোনো না কোনো কিছু উলফ বা কিছু ধরনের অ্যানিমেল তো থাকবেই ওখানে, না? পাহাড়ি মানে নেকড়ে বাঘ বা পাহাড়ি কোনো জন্তু এসে হয়তো একটু খাওয়া দাওয়া করে নেয় ওখান থেকে যা পায়। তো সেটাই ঘটনা। তো সেরকমই কথা জানা আছে, আমিও জানি, মেসেজও হয়েছে। তো বেসিক্যালি আমি ঘটনাটা বলছি যে ও কিন্তু ওর দাদুর পেছন করে, ওকে ওকে, এবং পেছন করে করে অনেক কিছুটা স্টে করে। এবং যখন আমরা এরকম বলতে পারো ইনভেস্টিগেশন বা এরকম ধরনের কিছু একটা করতে যাই, একটু আমরা কিন্তু ওখানে মানে ভয় পেলেও একটু দাঁড়িয়ে থাকি। তো তুমি ভাবো, ইমাজিন করো, বসতি ছাড়িয়ে বড় বড় গাছের মধ্যে দিয়ে অন্ধকারে অমাবস্যার রাতে কয়েকটা লোক হাতে কিছু হারিকেন, টর্চ এসব নিয়ে, জিনিসপত্র নিয়ে নিজেদের মধ্যে কিছু চ্যান্টিং করতে করতে ওরা যাচ্ছে। তার পেছন পেছন ও যাচ্ছে। ও কিন্তু তখন 14 or 15 years old, ঠিক আছে? ও পেছন পেছন যাচ্ছে, অ্যান্ড ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছে। এবং ওই লোকগুলো কিন্তু কনসিয়াসলি দেখছেও না, কারণ কি ওরা জানে এই জিনিসটা সবাই জানে, কেউ ফলো করে না এসব, মানে কেউ কাউকে ফলো করবে দেখবে ভয়তেই কেউ আসে না, রিচুয়াল চলে যাচ্ছে। তো ওরা এসে ওখানে আমার যদ্দূর মানে আমি জানি, ওরা ফাউল মানে একটা ওই বন মুরগি বা ওই টাইপের একটা কিছু ওরা ওখানে দেয়। ওকে। একটা বাটি জ্বালায়, একটু মিষ্টি দেয়, একটু ফুল দেয়। ওকে। অ্যান্ড পুরো গাছের মাঝখানে এক তো অন্ধকার, তার মধ্যে আকাশের একটা হালকা আলো থাকে, যদিও বা ওটা গ্রাম নয়, গ্রামের থেকেও কিছুটা দূরে, পুরো অন্ধকার। অ্যান্ড কোনো পোকা টোকা ওই জায়গাটায় না কিছুই ডাকছে না, মানে যতটা ও পরে মনে করে বলতে পেরেছে, তো সেটার উপরই বলছি যে পোকা টোকা কিছুই ডাকছে না, একদম ধুধু অন্ধকার। ওখানে ওরা রিচুয়ালটা করছে, আর ও না একটা গাছের পার্টিকুলার পেছন দিকে দাঁড়িয়ে দেখছে। সামনে যে গাছটার নিচে মেনলি রিচুয়ালটা হচ্ছে সেটা বেশ কিছুটা দূরে, সে 10-15 হাত মতো দূরে, 10-12 হাত দূরে, ঠিক আছে? ওরা ওখানে করে রিচুয়ালটা, 15 মিনিটের মতো রিচুয়াল। তারপরে লোকগুলো নিজেদের মধ্যে নিজেরা ইশারা করে এবং পেছন ঘুরে হাঁটা দেয়। ওকে ওকে। আর অংশু ওখানটাই দাঁড়িয়ে থাকে। অংশু দাঁড়িয়ে থাকে, এক তো ওদের সামনে তো যেতে পারবে না, ওরা চলে গেলে ওদের পেছনেই ওকে যেতে হবে, প্লাস ও একটু 15 মিনিটস অ্যাটলিস্ট ওয়েট করবে দেখার জন্য যে কিছু হয় কিনা। কিন্তু নর্মাল দাঁড়িয়ে আছে, অ্যাবনর্মালিটি কিছু নেই, অন্যরকম কিছুই আলাদা রকম মনে হবে না। শুধু কোনো পোকা বা জঙ্গলের যে একটা আওয়াজ হয়, যে কোনো জঙ্গলের, সেটা যে কোনো জংলা জায়গাতেও তুমি ওই আওয়াজটা পাবে, ছোটখাটো পোকা বা পাখির আওয়াজ, ঝিঝির ডাক বা মানে কোনো ব্যাট, বাদুর, এই ধরনের চামচিকে ধরনের জিনিসগুলো কিচ্ছু নেই ওখানে, কিছুই নেই। হাওয়াও দিচ্ছে না, আলোও নেই, কিচ্ছু নেই, একদম মানে সাইলেন্স, একদম ঠান্ডা, কোনো কথা নেই। আর গরমকালেও না জায়গাটা বেশ হালকা হালকা ঠান্ডা রাতের দিকে। তো ওখানেও দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করে। এবার ওয়েট করতে করতে ও ভাবছে যে দূর, বোরিং, আর কিছুই তো হবে না, এরকমই ভেবেছে। এবার ওখান থেকে আসবে কি আসবে না নিজের মনে এরকম চিন্তা করছে যে আর একটু দেখে নি, এরকম ভাবছে। তো বেশ কিছুক্ষণ গেছে, মানে 15 মিনিটও না, আরো বেশি কিছুক্ষণ গেছে। ও
ও দেখলো যে ছোট্ট একটা মোমের মতো যেটা ওরা জ্বালিয়ে রেখেছিল না, যে অফারিংটার পাশে একটা জ্বালিয়ে রেখেছিল, এবং সারা দিন ধরে বাঁধা থাকতে থাকতে পাখিটাও ঝিমিয়ে পড়েছে। মানে কিছু গাছের মিষ্টি সাথে পাখিটাকে বেঁধে রেখে যেত? না, পাখিটার হাত পা বেঁধে এমনি রেখেছে আমার যেটুকু মনে হয়, ঠিক আছে, ওকে ওকে ওকে। যে উঠতে ফুটতে আর পারবে না ওরকমই কিছু একটা। মানে পাখিটা কিন্তু জানতো, কিন্তু ও মানে ঘুমিয়ে পড়েছে বা নেতিয়ে পড়েছে এরকম একটা ব্যাপার। আর কিছু মিষ্টি এবং একটা মোমবাতি জ্বলছিল, একটাই সিঙ্গেল মোমবাতি। তো মোমবাতিটা না হুট করে পড়ে গেল, একটা টিনটিনা মোমবাতি যেরকম হয় হুট করে পড়ে গেল, এবং তার 15 সেকেন্ডসের মধ্যে কিচ্ছু কোথাও আওয়াজ নেই, কিন্তু পার্টিকুলার ওই গাছটার উপরে একটা সর আওয়াজ হয়, যেন পার্টিকুলার ওখান দিয়ে হাওয়া ঠিক বইছে না, বাট হয় না কোনো ধরে নাও বিড়াল বা ওই জাতীয় কোনো জিনিস যদি ওর মধ্যে একটু ছটফট করে, কোনো গাছের মধ্যে যায় আসে, ওই টাইপের জন্তু, কোনো শেকড় বাইছে এরকম আর কি, একটু আওয়াজ হয়। তো একটু এরকম ভাবে ওপরের দিক, মানে ওই গাছের ওপরের দিকটা দেখার চেষ্টা করে অন্ধকারে যেটুকু। তো একবার ভাবছিল যে আমি ফোনের টর্চ মারবো কিনা, ততক্ষণে আর মারতে হয়নি, গাছের মধ্যে থেকে কি যেন উল্টো ভাবে নেমে আসছে। ওকে। হাতগুলো তার নিচের দিকে, খুব লম্বা যদি চুল হয়, কিন্তু বডিটা খুব একটা বড় লম্বা নয়, আচ্ছা, ছোটখাটো বডি, উপর থেকে নেমে আসছে যদি হয়, হাতগুলো তার নিচের দিকে, চুলটা পুরো ঝুলছে, ওই অবস্থায় নেমে আসছে। ওকে ওকে। আর নেমে এসেই না সে আগে মিষ্টির উপর এসে পড়েছে। আচ্ছা আচ্ছা। মিষ্টির উপর এসে পড়ে, তখন মোমবাতিটা কাঠে অলরেডি পড়ে গিয়ে না একটু একটু করে আলোটা জ্বলতে চলতে গলা মোমের মধ্যে ঢুকে গিয়ে বিটটা, মানে সলতেটা, মোমবাতির যে পলতেটা, ওটা ওর মধ্যে বুঝে যাচ্ছে, মানে আগুনটা কমে যাচ্ছে, ডিম হয়ে যাচ্ছে। আর তার মধ্যে দেখছে যে একটা মানুষের মতনই ফিগার, মানে কয়েকটা সেকেন্ডের জন্য যেন মনে হলো হুড় করে নেমে এলো, আর এরকম করে মুখ থেকে একটা আওয়াজ করছে, এবং করে না মানে 2 হাত দিয়ে মিষ্টি তুলে যদি মুখের মধ্যে খায়, পেড়া বা লাড্ডু জাতীয় কিছু মিষ্টি বাড়িতে বানানো, সেগুলো মানে গো গ্রাসে যেন নিজের মতন খাওয়ার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা। ওর না লিটারালি কি করা উচিত, আমি কে, আমি কেন এসছি, আমি কেন দাঁড়াচ্ছি, এই জিনিসটা মানে ভুলেই গেছে অংশু। অ্যান্ড ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের মধ্যে ওই আওয়াজটা যেটা, ওটা আরেকটু বাড়তে থাকে, অ্যান্ড পাশে পড়ে থাকা পাখিটার দিকে মানে হাত পা বাড়ায়, আর নিমিষের মধ্যে ধরে একদম মানে মারা বা এরকম কোনো কিছু, ও কিছু বোঝে না, মানে মুখ ডুবিয়ে খেতে থাকে একবারে পাখিটাকে তুলে। জ্যান্ত কাঁচা খাচ্ছে। হ্যাঁ, বাট কে খাচ্ছে, কিরকম খাচ্ছে, ফেসটা কেমন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কেউ একটা খাচ্ছে, পুরো বসে গেছে গাছের নিচে। গাছের নিচে যেমন মানে কেউ যদি বসে আর কি, আধ বসা যদি হয়ে যায়, ওরকম ভাবে ফিগারটা বসে জিনিসটা খাচ্ছে। মানে আমি তোমাকে কি বলবো, আমি সিরিয়াসলি খেতে খেতে না ও তখন মনে করে যে আমি কি টর্চটা ফেলবো, এরকম ওর মনের মধ্যে নাকি হচ্ছে। হঠাৎ করে নাকি ওর দিকে তাকায়, আই কন্ট্যাক্ট করে, হঠাৎ করে তাকায়, মানে ও বুঝতে পারছে অন্ধকারে জায়গাটা কিন্তু 10 হাত তাও প্রায় ওর থেকে দূরে আছে, কিন্তু ক্লিয়ারলি মোটামুটি একটা অন্ধকারে থাকতে থাকতে চোখ সেট হয়ে যায় না, ঠিক ওরকম ভাবে ও বুঝতে পারছে। ওটা দেখে না ও কিন্তু ওখানে ফ্রেন্ড বা কিছু হয়নি, ও কিন্তু দৌড় লাগাতে শুরু করেছে অপোজিট ডিরেকশনে, যে দিক দিয়ে ওর দাদুরা এসেছিল সেই দিকটাতে। সে পাহাড় গাছ যা কিছু এদিক ওদিক গায়ে লাগছে, ও ওইভাবে দৌড়ে ওখান থেকে পালিয়ে ওর ঘরের নিচে, বললাম না যে ওদের ঘরের নিচে ওদের এক্সটেন্ডেড ফ্যামিলি গিয়াতি যেরকম থাকে ওরকম থাকতো ওদের, মানে স্লোপটা নিচে, অত অব্দি পুরো চলেই এসছে। ও কিন্তু মানে কোনো মানে এটাও শোনেনি যে ওর পেছনে কেউ আসছে কি আসছে না, ওর তখন অপশনই নেই যে আমি বলছি, আমি শোনার জন্য আমি ওয়েস্টও করিনি টাইম। ও চলে এসছে এবং ওখানে রীতিমতো গিয়ে পড়ে গেছে, কিন্তু ও কিন্তু ফেন্ট হয়নি, মানে একটা 15 বছরের ছেলে হলেও যথেষ্ট গাটসি, যথেষ্ট সাহসী একটা ছেলে। এবং ওখানে ও তারপরে ডাকে
ওর কিছু কাজিন ফাজন বেরিয়ে আসে এবং তারা একটু সামলায়, তারা ওকে কিছু বলে। তো যাই হোক, পরের দিন অবধি দাদু দিদা অবধি ঘটনাটা জানাজানি হয়ে যায় এবং সবাই ওকে খুব বকে। তারপরে পরের দিন দুপুরে কোথাও ওকে কোথাও একটা নিয়েও গেছিল, নাকি নিয়ে যাবে এরকম ঠিকঠাক আছে। আর ওর যে খুব জ্বর এসেছে বা শরীর খারাপ সেরকম কিচ্ছু নয়। যাই হোক, পরের দিন কিন্তু ওর না ফোনে মনে হয় চার্জ ছিল না এত কিছু করতে গিয়ে, আর ফোন কিন্তু আমি ওকে করে গেছি কিন্তু পাইনি। ওকে ওকে, ঠিক আছে, আমি কিন্তু রাত 1টা অবধি জাগা ছিলাম, আমি ফোন করে গেছি। যখন আমি পাইনি তখন আমি মানে শুয়ে পড়লাম আর কি গিয়ে, আর আমি পারছিলাম না, ছোটও ছিলাম তো তখন, একটু ঘুম টুম আরো বেশি পড়তো, মানে পেয়ে যেত পড়তে গেলেই ঘুম পেয়ে যেত আরো বেশি করে। তো যাই হোক, আর ও কিন্তু ফার্স্ট বয় এরকম ছিল আর কি, আর ন্যাচারালি সবাই জানতো যে আমি ওকে ডেট করছি, আমাকে তো একটু ঠিকঠাক রেজাল্ট করতে হয়, তাই না? তো এইরকম ব্যাপারটা ছিল। অ্যান্ড দেন ওর সাথে আমার পরের দিন কথা হয় প্রায় দুপুরের দিকে। ও কিন্তু ভালো ঘুমোয়, অনেক রাত অব্দি নাকি ওর ঘুম আসেনি, তারপরে ও ভালো ঘুমোয়। এবং যখন ও বাড়িতেও চলে এসছে, ও বলছে আমি নিজেকে প্রশ্ন করছি যে আদৌ যেটা দেখেছি সেটা সত্যি কিনা। এবং আমার সাথে দুপুরবেলা কথা হয় তখনও মানে খুবই নর্মাল, সবকিছুই ওর ঠিকঠাকই চলছিল। অ্যান্ড ও বাড়ির বাকি লোকেদের সাথে, মানে বাকি ফ্রেন্ডসদের সাথেও আমাদের নাকি কন্ট্যাক্ট হয় এবং তাদের সাথেও সব ঠিকঠাক চলছিল আর কি। মানে ওর লাইফে ঠিকই চলছে, মানে ও ঠিকই আছে, এইটুকু মানে আমরা শিওর ছিলাম যে ওর সাথে কিছু হয়নি প্রবলেম। কিন্তু ওকে নাকি কোথাও একটা নিয়েও গেছিল ওর দিদা, যে যাতে ইনিশিয়ালি একটু ঝাড়িয়ে দেয় ওকে। তারপরে কয়েকজন শুনে নাকি, কয়েকজন মানে বয়স্ক লোকেরা শুনে নাকি বিলিভ করেছে, কিন্তু কয়েকজন নাকি ওদের বয়সী যারা ছিল তারা বিলিভও করেনি, বুঝতে ধর কি নাকি দেখেছে এরকম ব্যাপার আর কি। কিন্তু ওই জায়গাটা একটা স্পুকি ব্যাপার ছিলই, ওখানে কিছু ছিল, ওটার হিস্ট্রি কিছু একটা ছিল। অবভিয়াসলি না তো স্যাক্রিফাইস কেন করবে? হ্যাঁ, তো কেন স্যাক্রিফাইস করবে তো আমিও জানি না। আর তখন আমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিইনি। যখন ও আমাকে পরে বলছে প্রায় দুপুরের পরে আমি হাসছি লিটারালি কথাবার্তাগুলো শুনে, যে মানে সিরিয়াসলি। আর আমি ভাবছি বোধহয় ও গল্পটাকে আরো মানে আমাদের যেহেতু ছোট থেকে বলে বলে একটা জায়গা করেছে না, তো ওটাকে ও একটা কিছু বানিয়ে ঠানিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। যাই হোক, বেসিক্যালি তাই আমি ভেবেছিলাম। কিন্তু যদি আর একটু কনসাল্ট করতাম, আমরা যদি সিরিয়াসলি নিতাম, হয়তো জিনিসটা আরো বেটার হতো। যাই হোক, ওই গ্রামেই ছিল, মানে কিছুদিন থেকে তারপরে ওর আবার আসার কথা ভ্যাকেশনের সাথে সাথে। কয়েকদিন থেকে আসতো, পুরো ভ্যাকেশনটাই যে কাটিয়ে আসতো তার মানে নেই। তো আমার সাথে 2-1 দিন ঘটনাটা ঘটে গেছে, ওর জ্বরও আসেনি, কিছু হয়নি। হ্যাঁ, ওর একটু মাঝে মাঝে একটু ওই ব্যাপারটা নিয়ে চিন্তা হচ্ছিল, আসছিল। আমারও কোথাও গিয়ে মনে হচ্ছিল কখনো কখনো যে ঢপ মারছে, কিন্তু কিছু হয়তো দেখেছে, তার উপরে হয়তো রং চড়িয়েছে, এরকম আর কি, বা এরকম আর কি কিছু। তখন আমার এইটুকু বুদ্ধি ছিল, আর ওইটুকু বুদ্ধি তো ওইটুকুই আমার এক্সপ্লেনেশন আসছিল। তো 2-1 দিন আর কিছু হয়নি ওর সাথে। কি হয় যে হঠাৎ করে রাতের বেলার দিকে একদিন কথা হচ্ছে, আর ওরা কিন্তু 10টা ডিনার করে নেয়। আমাদের রাতের ডিনার করতে একটু লেট হতো, কিন্তু ওর 10টার আগে ডিনার হয়ে ওর যে পার্টিকুলার রুমটায় ও থাকতো সেই রুমে গিয়ে ও শুয়ে পড়েছে আর আমার সাথে কথা বলছে। তার আগে পড়াশোনা তো ওখানে কিছু মানে করার নেই, তো নর্মাল আমার সাথে কথা বলছে, এইটা ছিল। ওর আগের থেকে সবকিছু পড়া হয়ে যেত, বললাম না পড়াশোনায় খুব ভালো ছিল। তো ওরকম পড়াশোনা নিয়ে কিছু কথা বলছে, তারপরে এমনিও টুকটাক কিছু এদিক ওদিকের কথা হচ্ছে। তো কথা হতে হতে ও বললো ঠিক আছে আমি শুয়ে পড়ছি, কেন আমার ঘরের লাইটটা যদি জ্বালিয়ে রাখি তো নানিও ঘুমাবে না, মানে ওর দিদা ঘুমাবে না, তো ও তাই জন্য লাইটটা অফ করে শুয়ে পড়েছে। বেশি রাতও না, খুব বেশি হলে 11টা বাজে বা 11টা 10 এরকম। তো আমি খুব আস্তে আস্তে ওর সাথে কথা বলছি, তার কারণ হচ্ছে যতই যে জানুক মা আছে বা যেটাই হোক, তো হ্যাঁ, তো এত অব্দি সবই ঠিক আছে। তো কথা বলতে বলতে না দেখলাম যে ও পুরো স্টপ হয়ে গেল। কথা কিন্তু ও বেশি বলতো, আমি জাস্ট আস্তে আস্তে কথা বলছি। কথা বলতে বলতে দেখলাম ও না স্টপ হয়ে গেল পুরো। আমি ওকে বলছি হ্যালো অংশু, শুন রা হ্যায় কি নেই শুন রা হ্যায়? আমি এরম বলে যাচ্ছি, চেঁচাতে পারছি না, আর আমি দেখছি যে ও আছে লাইনে কিন্তু ও কিছু বলছে না। ঠিক 3 to 4 মিনিটস এইভাবে কাটার পরে জোরে একটা চিৎকার করে ফোনটা কেটে দেয় ও। আচ্ছা, কি হলো? জোরে চিৎকার করে ফোনটা কাটলো কেন? আমি কল করেই যাচ্ছি,
দেখলাম ওর ফোনটা না সুইচ অফ হয়ে গেছে, একবার পুরো রিং হলো, তারপরে পুরো সুইচ অফ হয়ে গেছে। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ কল নয়, জাস্ট নর্মাল ফোন কল, ঠিক আছে। আমার তো টেনশন, আমি গিয়ে শুয়েও পড়েছি, কিন্তু আমি বারবার উঠে, আর আমি একটা কথা বলছি, তখন অবধি না ক্লাস 10 অবধি আমি আমার মায়ের সাথেই শুতাম। তো আমি আমার মায়ের সাথে শুয়ে পড়েছি, কিন্তু উঠে মাঝে মাঝে উঠে আমি একবার করে ওকে কল করছি, টেক্সট দেখছি যে মেসেজ টেসেজ কিছু করে রেখেছে কিনা, SMS, কিছুতেই ওর কোনো খবর আমি পাই না। তো আমাকে একজনের নাম্বার দিয়ে রেখেছিল ও, সে ওদের ওখানেই থাকতো, একটা দাদা আর কি, যে ইনকেস ওর নাম্বার না পেলে আমি তাকে মেসেজ করতে পারি। তো আমি তাকে মেসেজ করি খুব বাধ্য হয়ে, মানে ওটা এমার্জেন্সি কন্ট্যাক্টই ছিল আমার। তো সে বলে যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে ওদেরই কোনো লতায় পাতায় কাজিন বা কেউ একটা হবে, খুব কাছেই থাকতো। তো সে বলল যে হ্যাঁ, ওর একটু মানে শরীরটা খারাপ হয়েছিল, ও ঠিক আছে, ওর ফোনে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু ও তো আজকালের মধ্যে ফিরেই যাবে, তো তখন ও যোগাযোগ করে নেবে, বা ওকে বলছি একবার ফোন করে নিতে। ঠিক আছে, এরকম একটা পজিটিভ কথাই কিছু শুনি, তো আমি ভাবলাম ঠিক আছে, হতেই পারে। তো সামহাউ কো-রিলেটেড বা কিছু কোনো ঘটনার সাথে আমি কিছুই বুঝিনি। যাই হোক, দিন 3 পরে ছেলে কিন্তু ফিরে আসে, এবং একদম নর্মাল একটা ছেলে যেমন গেছিল ঠিক সেরকমই ফিরে আসে, কোনো ওর মধ্যে কোনো প্রবলেম নেই, কিছু নেই। আমি ওর সাথে দেখা করতে যাই, নর্মাল কথাবার্তা হয়, ওদের বাড়িতেও আমি যেতাম, আমার বাড়িতেও আসতো, ছোটবেলা থেকেই যেহেতু ছিল, কোনো প্রবলেম ছিল না এসব নিয়ে। তো আসি, যাই, ওর সাথে কথা বলি, ও চুপচাপ থাকে, ও কাউকে কিছু বলে না, শুধু দেখি যে একটু শান্ত শান্ত আছে। তো আমি ভাবলাম বোধহয় আমার উপর রাগ করেছে কিনা, অনেক সময় যা হয় আর কি এরকম রিলেশনশিপ টাইপের জিনিসপত্রতে। তো ও এরকমই বলতে থাকে, মানে খুব সিম্পল একটা, মানে খুব এমনি খুব সিম্পল, খুবই মানে রাগ টাগ কোনোদিনই ওর ছিল না, কিন্তু আমি দেখি যে একটু কেমন যেন একটু শান্ত শান্ত আছে, আমি আচ্ছা ঠিক আছে, এরকম ব্যাপার। তো আমাকে মানে ওর সাথেই পড়ছি আমি, তারও বেশ কিছুদিন পরে, তখন সামার ভ্যাকেশনের এন্ডের দিকে, আমাকে বলছে যে আমি একটা কথা বলবো, তুই বিশ্বাস করবি আমাকে? আমি বললাম হ্যাঁ বল, কি হয়েছে? তখন বলছে যে শোন না, তোদের বাড়িতে গিয়ে পড়াশোনা করি। এইবার যত বড় হতে থাকি, মানে আমার ওর বাড়িতে যাওয়াটা একটু ইজি ছিল, ওর আমার বাড়িতে আসাটা একটু ডিফিকাল্ট ছিল, ঠিক আছে। আর আমার মা একটু স্ট্রিক্ট ছিল, মানে যতই ওকে চিনতো বলতো গ্রুপে স্টাডি করবে, ঠিক আছে, কিন্তু মানে ঠিক আছে একটু, মানে ওটা একটু হয়তো মানে খারাপ লাগতো, আমারও খারাপ লাগতো অ্যাজ ইউজুয়াল। তো ও না বললো যে তোর বাড়িতে চল। তো আমার বাড়িতে ফার্স্টে এসেও পড়াশোনা মানে করতে আমরা বসি, এবং আমাদের আরেকটা ফ্রেন্ডেরও আসার কথা, একটা ফিমেল ফ্রেন্ডের। তো আমরা জাস্ট খুলি বসি, তখন আমি বলি কি রে তুই, মানে ও সবকিছুই আগের থেকে পড়ে নিত, তারপর আমাদের সাথে আরেকবার করে পড়তো, আর আমরা ফার্স্ট টাইম ওর সাথেই পড়তাম। তো আমি বলছি কি রে, ম্যাথস করছি। তো আমি ওকে বললাম কি রে কি হয়েছে, তোর তো হয়ে গেছে, কি হয়েছে? তখন বলছে শোন না, তোকে অনেকদিন ধরে কিছু বলার আছে। বললাম হ্যাঁ বল, মানে ঠিক আছে। আমারও প্রথম একটু রাগ হচ্ছিল যে বাবা আমার সাথে কমিউনিকেশন করছে না কেন, বা কি হয়েছে আর কি। আমি বেশি খোঁচাই না বেসিক্যালি, তো ঠিক আছে ও বলবে, নিজের থেকেই বলবে, এতটাই ফ্রেন্ডশিপ ছিল যে আমি জানি ও বলবে। তো আমাকে বললো জানিস তো, আমার বাড়িতে আমার পড়াশোনা করা বল বা আমার থাকাটা একটু প্রবলেম হচ্ছে, মানে ও যে বাড়িতে থাকে, মানে ওদের কোয়ার্টারে ওর থাকাটা নাকি একটু প্রবলেম হচ্ছে। আমি বললাম মানে কেন? বলছে আমি যে কথাটা বলবো তোকে বিলিভ করবি? আমি বললাম হ্যাঁ বল, আমি শুনছি। বলছে শোন না, অ্যাকচুয়ালি একদিন রাতে মনে আছে তোর সাথে কথা বলে আমি ফোনটা অফ করে দিলাম। অফ করিনি, অ্যাকচুয়ালি হাত থেকে পড়ে সামহাউ সুইচ অফ হয়ে গেছিল, তার অনেক পরে আমি সুইচ অন করারও চেষ্টা করেছি, ওটা হয়নি। আমি তোর সাথে কথা বললাম, লাইটটা জ্বালানোই ছিল, ঘরের লাইটটা অফ করলাম কেন, আমার দিদা ভাববে আমি ঘুমোইনি তাই জন্য। পরে আমি আমার খাটে, মানে একটা যেটা খাট ওর বেডটা ছিল যেখানে ও শুতো ওর মামা বাড়িতে গিয়ে, ওখানেও শোয়ে। অ্যান্ড মানে জানলা ছিল, কাঁচের জানলা, শাটার দেওয়া, শাটারটা বন্ধ, আর ছোট পর্দা। আমাদের বাড়িতে যেমনি একটু বড় বড় পর্দা দেওয়ার একটা টেন্ডেন্সি আছে না, একটু ভালো দেখানোর জন্য বা অ্যাস্থেটিক করার জন্য, ওদের ছোট ছোট পর্দা, তো পর্দাটা অর্ধেক খোলাই থাকতো, শাটারটা জাস্ট টানা, জানলাটা আটকানো, জানলাটা খুলে কিন্তু পুরোই তুমি মানে একদম বেরোতে পারবে, বেরিয়ে টপকে মাটিতে পড়তে পারবে, কেন কোনো গ্রিল বা কিছুর ওখানে জায়গা নেই, মানে ওরা দেয়ও না।
তো ও নাকি দেখতে পাচ্ছে, মানে এটা ভীষণই কমন, যেহেতু বললাম না যে স্লোপের নিচে মানে জ্ঞাতি গোষ্ঠীরও বাড়ি টাড়ি আছে, তো এটা খুব কমন যে আমার রান্নাঘরের পেছন দিক দিয়ে শর্টকাট করে কেউ চলে গেল। বাড়ির লোকজনই খুব যাতায়াত করে এরকম। তো ও বলছে আমি দেখছি যে কেউ মনে হচ্ছে একটা পাস করলো, তো হি ওয়াজ ফাইন অ্যাবাউট ইট, কেন বাড়ির লোকেই ওরকম ভাবে যাতায়াত করবে হয়তো। যেই ও জানলাটা বন্ধ করেছে, ও দেখছে যে একটা ফিগার যেন একটু করে সরে সরে এসে জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে, পাস করছে না কিন্তু। কি বলছো? ওকে, ইয়েস, অ্যান্ড আগেন একটা ছোটখাটো ফিগার কিছু একটা পরে দাঁড়িয়ে আছে, মানে প্রপার একটা ফিগার, একটা প্রপার কোনো ছায়া বা কোনো শ্যাডো কোনো কিছু এরকম না, একটা প্রপার ফিগার। তাই জন্য অতটা কিছু মনে করেনি, কেন ওটা ও দেখতে দেখতে অভ্যস্ত, ওরকম লোকজন পাস করে। হঠাৎ ওর চোখটা তাকিয়ে দেখছে যেরকম দাঁড়িয়ে আছে, ও তবুও কিছু মাইন্ড করেনি, কেন অনেকেই আছে ওখানে দাঁড়িয়ে হয়তো মানে কিছু একটা করছে, মানে টয়লেট বা সামথিং কিছু নয়, বাট ধরো কিছু কুড়োচ্ছে বা কিছু একটা হয়তো শাল টাল গায়ে নিচ্ছে, বাইরে রাস্তার বাইরে বেরোবে, এরকম করে, অনেকেই করে। তো ও ওটাও খেয়াল করেনি, ও একটু ক্রিপি লাগলেও লাইটটা বন্ধ করে দিয়েছে, নিজের ঘরের লাইটটা, যে ঠিক আছে নানি এসে তো ভেতর থেকে কিছু একটা বলবে যে এখনো ঘুমোসনি বা কিছু। তো নিজের বেডে শুয়ে পড়ে, এবং বেডের পাশেই কিন্তু জানলাটা, ঠিক আছে। ও তখন একবার তাকিয়ে দেখে জানলাটা খালি। তো ঠিক আছে, ও আমার সাথে নর্মাল কথা বলে। 10 মিনিটস পরেও দেখছে ওই ফিগারটা আবার সরে সরে এসে জানলার কাছে এসে দাঁড়ালো। দাঁড়াতে দাঁড়াতে আস্তে 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 করে জানলার দিকে দিকে এগিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যান্ড আস্তে আস্তে নিজের ফেসটা পুরো জানলার সাথে সাটিয়ে গাল লাগিয়ে, গালটা লাগালে কি হবে, একটু গালটা প্রেস হবে, আমি যদি একটা কাঁচের মধ্যে গাল লাগাই আমার গালটা একটু প্রেস হয়ে যাবে, ওরম ভাবে কেউ যেন মুখটা লাগিয়ে চেপে মুখটা দেখছে জানলা দিয়ে ওর দিকে। ভগবান। আমাদের এজেরই কোনো একটা মেয়ে, মানে তখন আমাদের যা এজ ছিল সেরকম এজেরই একটা মেয়ে। ওর চিৎকারটা মুখ থেকে বেরিয়ে আসে তখন, ও লিটারালি একটা ফেস দেখতে পায় যার ফেসটা প্রেস হচ্ছে ওর জানলার কাছে। একটু ঘষা ঘষা কাঁচটা থাকে অ্যাজ ইউজুয়াল, গোল গোল চাকা চাকা দাগ দাগ যে কাঁচগুলো হয় না, দেখবে অনেক ডক্টর জায়গায় বা এরকম মেডিকেল শপটাতে আগেকার দিনে লাগানো থাকতো ওই রকম কাঁচ। তো ওর ফেসটা পুরো বোঝা যাচ্ছে যে একটা মানুষ, পুরোপুরি মানুষ। সে চেপে এসে ওরকম ভাবে দাঁড়িয়ে একদম গাল লাগিয়ে কাঁচের মধ্যে সাটিয়ে মুখটা দেখছে। ওর না লিটারালি মুখ থেকে অত স্বাভাবিক ছেলের চিৎকার বেরিয়ে আসে এবং হাত থেকে ফোনটা পড়ে যায়, এবং ও ফেন্ট হয়ে গেছিল কিনা ও জানে না। একটু পরেও দেখে যে ওর দিদা ওর ঘরে এসে লাইট ফাইট জ্বালিয়েছে এবং কিছু কোথাও নেই। তারপর থেকে ওর সাথে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ও মাঝে মাঝেই হয়তো একটু ঝিমোচ্ছে, তখন দেখে যে কেউ একটা ওরকম ছোটখাটো হাইটের একটা কোনো রেড টাইপের একটা ড্রেস পরা, রেড টাইপের কিছু একটা ড্রেস পরা, একটু ময়লা ময়লা, একটু হিমাচলি ড্রেস বা ঘাগরা, মানে ওই টাইপের একটা কিছু পরা, কিন্তু খুব একটা মানে কাঁচা টাচা পরিষ্কার নয়, পুরনো টাইপের যদি এরকম কেউ একটা পরা থাকে। এবং চুলটা হচ্ছে একটা পুরো প্রপার বেনুনি বাঁধা, ঠিক আছে, এবং দুটো হাত খুব রোগা রোগা কিন্তু ফর্সা দুটো হাত, এরকম একটা পার্সন যেন ওর পাশ দিয়ে হট করে পাস হয়ে গেল। মানে ও বাসে বসে আসছে লিটারালি ওর গ্রাম থেকে নেক্সট শহরের দিকে, যেখান থেকে ও গাড়ি ধরে আসবে দিল্লি। ওখানেও বাস একটা মানে দুটো বাস ব্রেক করে আসতে হতো। তো বেসিক্যালি পাহাড়ি যে গাঁওটা ছিল ওখান থেকে যখন ও আসছে, ও তখনও দেখছে যেন বাসের মধ্যে সবাই উঠছে, তখন যেন কি একটা ওরকম উঠলো, তাকিয়ে যখন ভালো করে দেখছে কেউ নেই। দিনে দুপুরে এরকমও দেখতে থাকে। আচ্ছা আচ্ছা। ওর কিন্তু কোনো জ্বর নেই, শরীর খারাপ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। এবং ওর না একটু ক্রিপি লাগে, কিন্তু আবারও নিজের মনটাকে বুঝিয়ে নেয়। ও যখন পড়তেও বসে না, ও দেখে যে ওর যে ঘরটা আছে, মানে এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের গল্প, তো এখানে আন্টি পুজো আর্চা করতো এবং মাতা রানীর সমস্ত মানে আমাদের যে দুর্গা মারই একটা ফর্ম, শেরাওয়ালি মাতা, তারই সমস্ত মানে ছবি টবি নিয়ে মা মানে আন্টি খুবই পুজো করতো, ঠিক আছে। আর অনেক মানে গান টান রাখতো, তার অনেক জাগরণ রাখতো, অনেক কিছু করতো। নর্থ ইন্ডিয়ানরা খুবই করে এগুলো। তো
এরকম করতো এবং বেশ ভালো মতো মারতো। তো দেখতো যে ও যেখানে পড়ে বা কিছু, কোয়ার্টারগুলো সব মানে 2টো তলা মিলিয়ে আমরা থাকতাম, ছোট ছোট বাংলো টাইপের। তো যখনই 1 তলায় নামছে, ইভেন যখন 2 তলায়ও আছে, ওর মনে হচ্ছে আশপাশ দিয়ে কেউ যেন ওরকম একটা যাতায়াত করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাছাড়া ও জেনারেলি যেহেতু ও খেলাধুলা করতো, সবকিছুর মধ্যেই ছিল, আমি বলতাম না যে ও স্নান করতো যখন যেত 1 তলায়, ও দেখতো যে মানে ভেন্টিলেটর বা যেটা হচ্ছে বাথরুমের যে জায়গাটা, ওখান থেকে কেউ দেখছে ঠিক নয়, কিন্তু ও যখন স্নান করছে মনে হচ্ছে বাইরে দিয়ে কেউ যাচ্ছে, যেটা কোয়ার্টারে কেউই করবে না। ঠিক আছে, তো ও একটা বেসিক্যালি একটা প্রেজেন্স ফিল করছে, ফিলটা খুব ভালো করে করছে এবং ওর একটু একটু ভয়ও লাগতে শুরু করেছে, যেটা ও আন্টিকে বললে আন্টি শুনবে না, কেন আন্টির ঘরে ওই মাতার চুনরি এই সেই সব থাকে। তো ঘরের মধ্যে যে বেসিক্যালি খুব একটা প্রবলেম হবে সেরকম কিন্তু কিছু নয়। তবু ওর নিজের ঘরে থেকে পড়াশোনা করতে ওর একটু আনইজি লাগছে, তো আমার বাড়িতে এসে কথাটা আমাকে শেয়ার করে। তো তখন না কোথাও গিয়ে না, আমি তো মানুষটাকে খুব ফিল করতাম, আমি একটু হলেও ওই জিনিসটার সাথে কানেক্ট করতে পারি এবং আমি বলি চল যাই হোক গিয়ে আমরা একটা জায়গায় পুজো দিয়ে আসি, অ্যান্ড আমার কি জানি মনে হচ্ছে একটু মানে আমার আন্টিকে বা মাকে একটু বলার ব্যাপার আছে। তখন ও বলে দেখ আন্টিকে বলিস না কেন, ঠিক আছে আমার মনে হচ্ছে না আর কিছু হবে, বাট যে জিনিসটা দেখতে পাচ্ছি জিনিসটা খুব একটা তো ভালো নয়, আমরা দুজনেই ফিল করতে পারছিলাম। তো আরেকটা ফ্রেন্ডও আমাদের এসে যার জয়েন করার কথা ছিল সে জয়েন করে, অ্যান্ড ও কিছুটা কথাটা শোনে, ও শুনে বলে যে হ্যাঁ অংশু ঠিকই বলছে, ডোন্ট প্যানিক। আমাকে বলে একটা কাজ করি, চল আমরা পুজো টুজো দিই, আই থিঙ্ক ও সবেই এসছে, থিংস উইল বি ফাইন। ফাইন তো না কৌস্তভ, নেক্সট 2 উইকস এর মধ্যে ধীরে ধীরে দেখলাম পুরো চালটা চেঞ্জ হয়ে গেল। যে যেই ছেলেটা মানে আমাদের ছেলে আর মেয়েরা আলাদা বসতো, আমি কি করতাম যে মেয়েদের বেঞ্চের যে একদম ধারের দিকটা ওটা আমি বসতাম, আর ও ছেলেদের দিকে ধারের দিকটা ও বসতো, ঠিক আছে, মানে বেসিক্যালি টুকটাক কথা বলার জন্য। আর কোনো সময় ধরো কথা বলছিও না, ও কি করতো কিছু বুকস বা কিছু নোট বুকস আমাকে পাস করতো, সেখানেও কিছু লিখে লিখে আমাকে পাঠাতো, এক্স্যাক্টলি লাভ লেটার নয়, ভীষণ সিলি কোনো কোয়েশ্চেন হলেও ও ওইভাবে কনভারসেশন করতো আমার সাথে। যেই ছেলেটার এরকম ব্যাপার স্যাপার ছিল, তারপরে আরো অনেক ছোট ছোট মানে একদম ছোটবেলা থেকেই যেহেতু একসঙ্গে খুব ছোট ছোট জিনিসগুলো করতো। একবার একটা এসে কম্পিটিশনে মানে মানে সবাই পার্টিসিপেট করেছিলাম আমরা অনেকেই, তো আমি সেকেন্ড হয়ে গেছিলাম আর ও হয়েছিল ফার্স্ট, ঠিক আছে, তো আমি না কেঁদেছিলাম ওটার জন্য। তো ও না ওর ট্রফিটা আমাকে দিয়ে দিয়েছিল। ওকে, তো এরকম ব্যাপারটা ছিল যে এই ছেলেটার সাথে এত ফ্রেন্ডশিপ, মানে এটা আমি ফ্রেন্ডশিপের টাইমটাই বলছি, আর ভালো লাগাটা জাস্ট সবেই শুরু হয়েছিল, সবেই জাস্ট মানে কেউ কাউকে প্রপোজ করিনি বা কেউ কাউকে সেরকম মানে টাইমের লাভের মতন কেউ ছিলাম না, কিন্তু খুব আন্ডারস্ট্যান্ডিং একটা অন্যরকম ব্যাপার ছিল। মানে আজকেও যখন আমি তোমাকে বলছি না, আমার মানে অনেক সাহস সঞ্চয় করতে হয়েছে এই কথাটা এসে তোমার সাথেও বলার জন্য, বা আমি জানি ইভেনচুয়ালি আমি অনেকের সাথে কথা বলছি। তো যাই হোক, সেই ছেলেটা আমার থেকে না দূরে চলে যায়, আর তখন না এই ম্যাচিওরিটিটা ছিল না, আই ওয়াজন্ট 25, এই ম্যাচিওরিটিটা তখন ছিল না। তখন একটা না 15 বছরের একটা মেয়ের কাছে এটা খুব বড় একটা ব্যাপার যে ও আমার কথা বলছে না কেন, ও কথাটা শুনছে না কেন, ঠিক আছে। তো আমি এগুলো আস্তে আস্তে ফেস করতে থাকি, অ্যান্ড আমি ওর বাড়িতে সবসময় যেতাম, যেটা আমি বললাম যে কোনো প্রবলেম ছিল না। তো আমি দেখি যে আমি ওর বাড়িতে গিয়ে বসে আছি, আন্টি আমাকে খাবার বানিয়ে খাওয়াচ্ছে, ও দেখছি নিজের ঘরে নিজের মতো রয়েছে, একবার বেরিয়ে আসছেও না, ঠিক আছে। ও কিন্তু এরকম অনেক সময় হয়েছে যে ও হয়তো কোনো পড়ছে বা কিছু, যেহেতু পড়াশোনায় ভালো ছিল, কিন্তু পড়তে পড়তেই আমাকে ডাকতো যে আয় আর কি, মানে দরজা ফরজা খোলা, বসে আমার লিভিং রুমেই হয়তো অনেক সময় পড়াশোনা করছি, বা ও বই খাতা নিয়ে বেরিয়ে এলো, একসাথে হয়তো টিভি দেখছি, আন্টিও রয়েছেন। তো এইরকম যে একটা বন্ধুত্ব, সেই জিনিসটুকু ওর মধ্যে নেই। প্লাস স্কুলে আমার সাথে কথা বলাটা বন্ধ করে দিল, এবং ক্লাসমেটসদের মধ্যে এটা হয়ে গেল যে আমার সাথে ওর নাকি খুব ঝগড়া হয়ে গেছে, যেটা মানে কয়েকজন টিচারও বোধহয় জানতো, তারাও মানে খুব অবাক হলো ব্যাপারটার জন্য। তো আমাদের একজন ম্যাম ছিলেন, তো সোনিয়া ম্যাম বলে, ইংলিশ টিচার ছিলেন উনি, খুব সবার নিয়ার অ্যান্ড ডিয়ার ছিলেন। তো উনি 1-2 বার আমাদের কথা বলানোর চেষ্টাও করেন, কিন্তু
ও না কথা বলাটাই আস্তে আস্তে পুরো বন্ধ করে দেয় সামার ভ্যাকেশনের পরে, স্কুল যে টাইমটা, এবং আমাদের ফার্স্ট টার্মিনাল এক্সাম এন্ড ছোটখাটো আরো ইউনিট টেস্ট এসব অনেক কিছু চলতো তখন। তো ওর থেকে আমি কোনো হেল্পই পেতাম না, যেখানে আমি পুরো ওর উপর ডিপেন্ডেন্ট ছিলাম অনেক জিনিসের জন্য। তো আস্তে আস্তে আমি বুঝতে পারি যে ওর কোনো প্রবলেম হচ্ছে, এবং আমার মধ্যে যে সন্দেহটা হয় যে ওর লাইফে না অন্য কেউ একটা এসছে। আর এই যে মানে প্যারানর্মাল ওর ব্যাপার স্যাপার গুলো, আমার কি জানি মনে হতো যে ও বলেছে আমাকে ঠিক আছে, কিন্তু ও না অন্য কিছু একটা লুকাচ্ছে আমাকে, যেটা ও আমাকে বলছে না। তো ওর লাইফে কি অন্য কোনো মেয়ে আছে? আমি এরকমই ভাবতে শুরু করলাম যে কি জানি কিছু না কোনো টিউশন বা কিছু, কাউকে কার তরফ থেকে কাকে কি জানে চেনে, ফেসবুক আছে, ঠিক আছে, কে কাকে কোথা দিয়ে চিনছে কেউ তো বুঝতে পারছে না, তাই না? তো আমার কমন ফ্রেন্ডসরা বললো একটু দেখ, আচ্ছা আমরা কি কথা বলবো কিনা। তো এইরকম বিষয়টা বেশ কিছুদিন চললো। চলতে চলতে একদিন আমি ভাবলাম যে আমি ওর বাড়ি থেকে একটু গ্যাপ নেব, বাড়িতে গিয়ে বসবো না, এরকম করা উচিত না। মাও দেখছে যে আমি একটু ফ্রাস্ট্রেটেড হচ্ছি, কিন্তু মা জানে এই সময়ের রিলেশন গুলো এরকম হতেই পারে, দুজনেই খুব বাচ্চা। তো মা আমাকে একদিন বোঝায় যে তোরা অনেক বাচ্চা, পড়াশোনার দিকে দেখ, আস্তে সুস্তে ওর সাথে ভালো করে পরে কথা বল, তোদের এক্সাম হয়ে যা তারপরে। তো এক্সামস গুলো হতে থাকে, অনেকটা দিনও চলে যায়, দিওয়ালির কাছাকাছি টাইমটা হয়েও যায়। তো আমি একদিন দেখছি যে আমি ওর বাড়িতে যাব, এবং প্রায় 1-1.5 মাস 2 মাস আমাদের সেরকম মানে কোনো কথাই নেই। স্কুলে হয়তো জাস্ট আমি ওকে দেখি, কিন্তু ও জাস্ট মুখটা ঘুরিয়ে নেয়, অ্যান্ড উইচ ওয়াজ ভেরি পেইনফুল ফর মি। কেন আমার কাছে খুব খুব খারাপ ছিল যে আমি তো ওর বন্ধু ছিলাম, অন্য কাউকে যদি ভালো লাগতো তার সেটা বলতে পারতো, মানে ভাই আমাকে বলেনি কেন? তুই বুঝতে পারছো আশা করি কোথা থেকে আমি এটা ভাবছিলাম। তো একদিন আমি না মানে একটু রাগ হয়, আর আমি ভাবি মানে আমি কিন্তু এর মধ্যে অনেকটা সাফার করছি, আমি কিন্তু মাঝে মাঝে কেঁদেও ফেলছি, মাঝে মাঝে নিজেকেই নিজে বোঝাচ্ছি, মাঝে মাঝে আমাকে কোনো ফ্রেন্ড গিয়ে বোঝাচ্ছে। অনেক ফ্রেন্ড ওর সাথে কথা বলারও চেষ্টা করেছে, কিন্তু ও কাউকে ব্যাপারটা নিয়ে বলেনি। একটা অন্য ফ্রেন্ড আমার নামে কিছু বলছিল, ও বললো দেখ হাত জোর করে নাকি বলেছে, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তো সেম ক্লাস 9-এই পড়ি, দিওয়ালিটা ওভার হবে এরকম একটা টাইমে আমি ঠিক করি ওই দিওয়ালি ফেস্টিভ্যালটা না 2-3 দিন চলে। তো আমি চেষ্টা করি যে ওর বাড়িতে গিয়ে কথা বলার, অনেকদিন ওর বাড়ি যাইনি। আন্টিও জানে যে হয়তো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে বা কিছু হয়তো ঠিক হয়ে যাবে। তো আমি যাই জাস্ট আন্টির সাথে দেখা করতে, যে আন্টি কি খবর আর কি এরকম। তো আমি গিয়ে না, আমি ভেবেছিলাম ওর সাথে কোনো কথা বলবো না, কিন্তু নিজেকে আর সামলাতে পারি না। আমি জাস্ট দেখলাম যে ও নিজের ঘর থেকে বেরোলো, আমাকে দেখলো, প্রপারলি দেখলো, দেখে না ও মানে শর্টস পরে যেরকম ছিল, ও নিজের ঘরে ঢুকলো, ঢুকে ফুল প্যান্ট পরে বেরোলো, বেরিয়ে জাস্ট কি মনে করে জাস্ট মেন গেটটা অব্দি গেল। গেটটা খোলা থাকতো, মানে কোয়ার্টারের গেট গুলো এরকমই ছিল, নিজেদের ছোট ছোট প্রোটেক্টেড প্লেস, তো বাগান থেকে নিয়ে গিয়ে ছোট ছোট বাংলো টাইপের। তো বেরোলো, বেরিয়ে আবার নিজের রুমে গিয়ে দুম করে মুখের উপর দরজাটা দিয়ে দিল। ওকে ওকে ওকে। গ্রাউন্ড ফ্লোরে, আর ওখানে লিভিং রুম আর টিভি, আর উপর তলায় আঙ্কেল আন্টি গিয়ে শুতো। মানে একটা বাংলোর মধ্যে মোটামুটি 4টে করে ঘর থাকে, শোয়ার মতন, থাকার মতন আর কি। উপরে 3টে ঘর, আর নিচে একটা বড় হল ঘরের সাথে একটা ঘর, কিচেন, এরকম। তো ওরকম দিল। আমি নিজেকে আর সামলাতে না পেরে না, কিছুটা রাগ বলো বা যাই বলো, আমি ওর রুমে যাই, মানে ওকে নক করি, রুমটা খুলে যায়, এবং রুমে গিয়ে ভেতরে ঢুকি। কি বলবো তোমাকে কস্তাভ, ওর রুমে গিয়ে দেখছি একটা মানে খুব প্রচন্ড পারফিউমের গন্ধ বেরোচ্ছে। ওকে। প্রচন্ড মানে কড়া একটা পারফিউমের গন্ধ বেরোচ্ছে। তো একদম নাকে আর মাথায় যেন আমার হিট করে দেয়। আর যেরকম একটা রাগ নিয়ে ঢুকছিলাম, রাগটা না কেমন কমে কি আমি ওর দিকে তাকাই, তাকি বলছি যে মানে কি হয়েছে, ওয়াই আর ইউ লাইক অ্যাভয়েডিং মি, অনেকদিন ধরে সহ্য করছি, কি হলো, এরকম আর কি। আমি বলবো ওর সাথে যে বলেই ফেলি আর কি, এরকম একটা আমার ইমোশনাল আউটবার্স্ট হচ্ছে সেই সময়। আমি না হট করে ওর দিকে তাকিয়ে দেখি যে ও তো শার্ট পরে আছে তখন, মানে আমাকে দেখে একদম শার্ট প্যান্ট পরে নিয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তো আমি দেখছি যে ওর শার্ট থেকে ওর গলার মধ্যে কিছু লাভ বাইটস বা এরকম ধরনের জিনিস। লাভ বাইটস? হ্যাঁ, তাই জন্য ওপর দিয়ে একটা শার্ট পরে নিয়েছে, মানে একটা টি শার্ট পরেছিল, একটা শর্টস পরেছিল, ফুল প্যান্ট পরে আর একটা শার্ট পরে নিয়েছে, একটা জিন্স পরে আর উপরে শার্ট পরেছে।
তবে শার্টের দিকটা দেখছি যে ওর গলায় লাভ বাইট। আমি না মানে এতটাও ছোট না তখন যে আমি এটা বুঝবো না। এক্স্যাক্টলি। আর আমি না মানে অনেকটাই তো ফ্র্যাঙ্ক ওর সাথে, আমি আস্তে করে হাতটা বাড়িয়ে কলারটা ওর টেনে দেখছি যে ওর মানে শার্টের বাটনস গুলো ঠিকঠাক লাগাইনি, ওপর নিচ করে লাগিয়েছে, ঠিক আছে। লিটারালি ওর গলার কানের কাছে গলার মধ্যে দুটো মতন লাভ বাইটের মতন। আমি দেখে 5 মিনিট যে আমি কাঁদবো, রাগ করবো, আমি সব ভুলে গেছি। ও এটা করতে পারলো, মানে ঠিক আছে অন্য কাউকে ভালো লেগেছে, মানে এটা মানে আমাকে এরকম ভাবে অ্যাভয়েড করছে, এটা লোকানোর জন্য আমি শার্ট পরে এলো। এইসব কোয়েশ্চেন গুলো আমার মাথায় আসছে। আমি জাস্ট ওকে একটাই কথা বললাম যে ইউ আর আ চিটার। আমি জাস্ট এইটুকুই বলতে পেরেছিলাম। আমি মানে পুরো কাঁদতে কাঁদতে ওখান থেকে, মানে ওর কোয়ার্টার থেকে আমার বাড়িটা ধরো 5 মিনিটের রাস্তা, আমি না মানে লিটারালি আমি জানি না, আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি ওর জন্য কোনো নোটবুক বা কিছু আমি বোধহয় ওর জন্য নিয়ে গেছিলাম। আমি সেটা ওখানেই মানে ফেলে বেরিয়ে চলে গেলাম। আন্টি লিটারালি কিছু একটা বানিয়ে নিয়ে আসছে, আন্টি দেখছে যে আমি আন্টির সামনে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি কাঁদতে কাঁদতে, ঠিক আছে। লিটারালি কাঁদতে কাঁদতে আমি বেরিয়ে চলে গেলাম। তুমি বিশ্বাস করবে না, জাস্ট মেন গেট অব্দি, মানে ওর বাংলোর থেকে 2টো সিঁড়ি নেমে মেন গেট অব্দি আমি গেছি, একটা ধাক্কা খেলাম গেটের সাথে। আচ্ছা, মানে কেউ যে আমাকে ধাক্কা মেরেছে সেটা কিন্তু না, মিথ্যে কথা বলে লাভ নেই, কিন্তু একটা ধাক্কা খেলাম। আমার লেফটটা না একটা মানে যেন কেউ জানে যদি আমাকে একটু হালকা করে ঠেলে দেয়, ওকে ওকে, ওরকম একটা ধাক্কা খেলাম। যাই হোক, আমার খুব একটা লাগেনি বা কিছু হয়নি। আমি একটু স্পিরিচুয়ালিটি বিশ্বাস করতাম ছোট মতোই, আমার মা বাবাও যেরকম বিশ্বাস করে সেরকমই করে আমি না ওখান থেকে হেঁটে বেরিয়ে এসেছি। আর তখন মানে মনে এত যন্ত্রণা চলছে আর হাতের যন্ত্রণা, আমি কি করব। বেরিয়ে চলে আসি, সারা রাত কাঁদি। মা আলটিমেটলি ব্যাপারটা জানতে পারে। মা আমাকে বলে, দেখ এরকম রিলেশন গুলো এরকম হয়, ছোট থেকে অনেকের রিলেশন টেকে না, যেগুলো প্যারেন্টসরা বলে থাকে, কিন্তু আমার মা আমার বন্ধুর মতন আমাকে কিন্তু মানে সব কথা বলেছে। ক্লাস 9-এর ফাইনাল এক্সাম, সেদিনকে লাস্ট এক্সাম হলো। এক্সামের পরে একটা খুব ছোট্ট একটা মানে নেক্সট সেশনের মাঝখানে একটা ছোট গ্যাপ থাকতো। তো মা ডিসাইড করে যে আমরা মানে ক্যালকাটায় আসবো আর কি, মানে আমাদের কলকাতায় আসবো। তো এরকমই ডিসাইডেড ছিল যে আমরা নেক্সট ডে আসবো। তো যাই হোক, আমি একবার ভাবছিলাম যে ওর সাথে কি কথা বলবো কি বলবো না, এরপরে তো আর একটাই ক্লাস, আর ঠিক আছে মানে আমার মনে না কোথায় ওর ব্যাপারে কিছু একটা রয়ে গেছিল। কিন্তু যাই হোক, তখন আমার একটা মানে ফিমেল বেস্ট ফ্রেন্ডও থাকে লাইফে, এবং তার লাইফে অনেক কিছু চলতে থাকে, টিনেজার গার্ল প্রবলেমস। তো আমরা আমাদের প্রবলেম নিয়ে বিজি হয়ে যাই আর কি, যা হয় সেটাই হতে থাকে। কিন্তু আমি যখন মানে ফিরে আসবো একটুখানি লাস্ট পরীক্ষার দিন আড্ডা ফাড্ডা মেরে যখন আমি আসবো, তখন দেখছি আংশু আমার পেছন পেছন আসছে। ওকে। অ্যান্ড আমাকে বললো একটু কথা বলা যাবে। তো আমার তো প্রচুর রাগ, কিন্তু ভালোও লাগছে, জলও বেরোচ্ছে চোখ দিয়ে। আমি জাস্ট ওর দিকে তাকিয়ে হ্যাঁ বললাম আর কি। তো আমার আরেকটু কাছে এলো, এসে আমাকে বলল যে মানে বলছে যে শোন, মানে আমি হ্যাঁ শুনছি বল। ও না মানে লিটারালি আমার পায়ে পড়ে কাঁদতে শুরু করলো একরকম। আচ্ছা। আমি তখন একটু খুশি হলাম, টু বি ভেরি অনেস্ট। কিন্তু আমি খুশি হয়েছি ঠিকই, কিন্তু আমি মনে মনে ভাবলাম যে বোধহয় ওই মেয়েটার সাথে একটা খুব আচ্ছা মতো কিছু একটা বাঁধিয়েছে ও। আমি জাস্ট ওকে টেনে তুলতে পারছি না। তখন আমাকে বললো যে দেখ, আমি কিন্তু চিট করিনি, আই এম নট আ চিটার, আমি চিট করিনি তোর উপর, আর কোনোদিনও আমি কিন্তু এই ধরনের জিনিসে ছিলামই না, নেইও। আর মানে আমার মধ্যে যেটুকু পাকামো ছিল না, কজটা ওর মধ্যে সেটুকুও ছিল না বরাবরের মধ্যে। কিন্তু ও যে এইসবগুলো করবে আমি কোনোদিন ভাবিও নি। এত কেউ ওর ক্লোজ হয়ে যাবে যে ও এইসব করবে, এটা খারাপ কিছু নয়, কিন্তু যেই ভাবে যে পরিস্থিতিতে ও করছে সেটা আমার পছন্দ হয়নি। কিন্তু ও বললো ও নাকি নির্দোষ, ওর মধ্যে নাকি কিছুই এসব নেই, এবং ও ইচ্ছা করে এসব কিছুই করেনি। তারপরে ও একটা টি শার্ট পরেছিল ফুল স্লিভ, টি শার্টটা তুলে আমরা দেখায়, জোর হাতে পিঠে ঘাড়ের কাছটায় দেখায় আর কি, হাতে পিঠে অ্যান্ড মানে লেফট ওয়েস্টের দিকে লেফট সাইডের দিকে
অনেক স্ক্র্যাচেস, লাভ বাইটস এসব রয়েছে। আঁচড়ের দাগ এইসব? হ্যাঁ, একটু পুরনো একটু নতুন মেশানো। ওকে ওকে ওকে। অ্যান্ড লিটারালি আমাদের বাড়ির যে গেটটা ওটার সামনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলে যে সেই দিনকে সেই জিনিসটা দেখা বা দেখতে যাওয়াটা ওর ঠিক হয়নি। মানে ওই রিচুয়ালটা, মানে রিচুয়ালটা, বলিটা তো না, মানে অ্যানিমেলটাকে ছেড়ে দিয়ে চলে আসে কারোর খাওয়ার জন্য, যে জিনিসটা ওটা খেতে আসে সেই জিনিসটা খুব নেগেটিভ অ্যান্ড ভীষণ পাওয়ারফুল। এবার নেগেটিভ মানে এটা না যে শুধু এসে ভয় দেখাবে, নেগেটিভ মানে তার মধ্যে অনেক লোভ, বাসনা, অনেক রকম জিনিস আছে। সেই জিনিসটা না, লাস্ট তো বটেই, কিন্তু জিনিসটা না ওকে ওর বাবা মা, আমি, বাকি বন্ধু বান্ধব সবার থেকে আলাদা করে দিচ্ছে কোথাও গিয়ে। আচ্ছা। এবং প্রায় রাতে ও ঘুমিয়ে যায়, ওর সাথে নাকি জিনিসটা এসে থাকে। তখন কিভাবে থাকে, কি করে তুমি বুঝতেই পারছো। তো আমাকে এইটুকুই ম্যানেজ করেছিল বলতে। আমি ওকে বিলিভ করতে চাইনি, কিন্তু ওর চোখ, ওর মুখের মানে হাব ভাব, বা তখন আমি নিজেকে কোয়েশ্চেন করলাম, ও তো টিউশনও যায় আমারই টিউশনেও, পড়তেও যায় আমারই সাথে, ও মানে অ্যাটলিস্ট আমার সাথে না গেলেও আমি দেখি যে ও যায়, ঠিক আছে, আর সেটাও খুব রেগুলারলি ও যায়ও না। তো আমার মাথায় এটা ছিল যে ও হয়তো কাউকে ডেট করছে, ও হয়তো টিউশনের জায়গায় কাউকে ডেট করে। পড়াশোনায় যে ওর খুব খারাপ অবস্থা হয়ে গেছে সেটাও না, মোটামুটি ঠিকঠাকই চলছে, যার জন্য আঙ্কেল আন্টির খুব একটা কিছু ব্যাপার নেই। কিন্তু খুব ডিস্টার্বড আছে, রাতে ঘুমোয় না, একটু একটু ডার্ক সার্কেলের মতন একটা ব্যাপার এসে গেছে, যেটা হয়তো পরীক্ষার আগে আমাদের অনেকে রাখতো। কিন্তু বাকি খুব অ্যাবনর্মালিটি কিছু নেই, যে খুব ওয়েট লুজ করে গেছে বা ওয়েট গেইন করে গেছে, কি কোনোটাই নেই, ঠিক আছে। কিন্তু ও আমাকে জানায় যে প্রায় সময় রাতের বেলা ওর সাথে কিছু কিছু ঘটনা ঘটতে থাকে, এবং ও যেখানেই থাকে, কোনো ফ্রেন্ডের বাড়িতে গিয়ে থাকলেও সেটা হয়। যদি আন্টির পাশে শোয়ে, তো বড় হচ্ছে তো আন্টির পাশে তো ওইভাবে শুতেও পারে না, কিন্তু কোনোদিন ধরো রিকোয়েস্টও করলো, ও তারপর নিজেই দেখে যে ওর সাথে মানে ওকে এসে কেউ হয়তো বিরক্ত এমন করছে যে ও বাধ্য হয়ে উঠে গিয়ে লিভিং রুমে বা নিজের রুমে বা অন্য কোনো রুমে গিয়ে শোয়, এবং ওর অর্ধেক মনে থাকে না ওর সাথে কিছু শারীরিক সম্পর্ক কেউ একটা করছে, এবং তার বয়সটা মোটামুটি ওই 16-17 হবে, ঠিক আছে, ছোটখাটো, অবভিয়াসলি মানুষ নয়, প্রচন্ড পাওয়ারফুল, খুব পুরনো একটা কোনো জিনিস যেটা জেগে উঠেছে এবং নানা রকম ভাবে ওকে বিরক্ত করছে, এবং ও একদম ভালো নেই। তো আমি ওকে বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, ঠিক আছে। এন্ড ফার্স্ট পার্সন যাকে গিয়ে আমি বলি সেটা হচ্ছে আন্টি। ওকে ওকে। তো আন্টি আমার কথাটা বিশ্বাস করে না, কেন আন্টিও ওর গায়ে, ওর সাথে থাকছে আন্টিও ওর গায়ে অনেক রকম মার্কস দেখেছে। আন্টি ভেবেছে ও কোনো মতো আমার সাথেই রিলেশনশিপে আছে, ঠিক আছে, আন্টি এরকম ভেবেছে। তো আন্টি আমাদের কথাটা বিশ্বাস করেনি, একদমই বিশ্বাস করেনি। ওকে ওকে। এন্ড আমার মা এই ব্যাপারে একটু স্ট্রিক্ট ছিল। আমি না ভয় পেয়ে যাই যে আমার মাকে বললে আমার মা আরো বেশি ভাববে যে আমি ইনভলভড এখানে, মানে এইসব দাগের, হ্যাঁ, মানে এই যে দাগের ব্যাপার বা এই ধরনের জিনিস, এটা হয়তো আমরাই কিছু ইনভলভ হয়েছি, তারপর হয়তো কোনো ভয় পেয়ে এইসব উল্টোপাল্টা কথা বলছি। ওকে ওকে, বুঝতে পারছি। তো ছেলেটা যে কি কি সাফার করেছে আমি বুঝতে পারলাম, অ্যান্ড কিছু আমার করার ছিল না। যাই হোক, আমাদের মধ্যেই 1-2 জন ছিল যারা একটু আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বন্ধুদের মধ্যে, তাদের সাথে কথাবার্তা হলো। আচ্ছা, এবার তোমাকে বলেছিলাম না যে নেক্সট ডে আমাদের কলকাতায় আসার কথা ছিল, তো আমি কলকাতায় চলে আসি, আর আমি ঠিক করি যে কলকাতায় আসলে না আমরা দক্ষিণেশ্বর বা কালীঘাটে পুজো দিতাম এসে। আর আমাদের বাড়িটা হচ্ছে এখানে ভবানীপুর এরিয়াতে, মানে আমি তো এখন দমদম এরিয়াতে থাকি, বাট আমাদের অ্যাকচুয়াল বাড়িটা ছিল ভবানীপুর এরিয়াতে, যেখানে এসে আমরা থাকতাম। তো আমরা কালীঘাটে প্রচন্ড যেতাম। ওকে ওকে। তো আমি ঠিক করি যে দক্ষিণেশ্বর আর কালীঘাট 2 জায়গায় ওর জন্য পুজো দেব, এবং একমাত্র ঠাকুর যদি করেন ওর জন্য কিছু করতে পারেন। তো এইটা আমি ভেবে নি, আর মাকে কিছু বলি না।
এখানে আসি, কলকাতায় কোনো অসুবিধা হয়নি, যেমন ঘোরা বেড়ানো সবই হয়েছে। ওর সাথে কথা বলারও চেষ্টা করি, ও নর্মালি কথাও বলে, একটু আমাদের কথাবার্তা আবার শুরু হয়ে যায় টুকটাক, ঠিক আছে। তো তারপরে যখন আমি ফেরত যাই, অ্যান্ড ফেরত গিয়ে আমি শুনি যে ওর শরীর খুব খারাপ। ওকে ওকে। তো তখন না আমি মানে অলরেডি পুজো টুজো দিয়ে তো গেছিলাম, কিন্তু আমাকে তো সত্যি কথাটা বলতে হতো মাকে যে ওর জন্য কেন পুজো দিচ্ছি, ও দিতে বলেছে কি না, কি ব্যাপার। তো আমি মাকে একটু আধটু বলি। তখন মা বলছে যে দেখ, এই সময় হয়তো ওর উপরে অনেক চাপ আছে যে ভালো রেজাল্ট করতে হবে, তো বেচারা হয়তো খেলাধুলাও করে, আবার পড়াশোনার এত চাপে হয়তো পাচ্ছে না, ও হয়তো ভুলভাল কিছু দেখছে। মা এইটুকুই বলেছে যে ও পাগল হয়ে গেছে বা অ্যাটেনশন সিক করছে, এসব কিছু নয়, যা হয় আর কি। অ্যান্ড তারপরে আমি যাই, গিয়ে দেখি ও অনেক অসুস্থ। আমি যখন ফেরত যাই, ক্লাস 10 আমাদের শুরু হয়ে গেছে, পড়াশোনার আমারও যথেষ্ট চাপ। তো আমি মানে আন্টির সাথে আরেকবার কথা বলতে থাকি। আন্টি যখন আরেকবার শোনে না, কেন ও তখন বেসিক্যালি খুবই অসুস্থ হয়ে পড়েছিল, ওর নাকি জন্ডিস আর কি কি সব একসাথে হয়ে গেছিল, ঠিক আছে। হ্যাঁ, খুব অ্যাবনর্মাল একটা ব্যাপার, কিন্তু হয়ে গেছিল। তো ও নাকি হসপিটালেও ছিল, কিন্তু আমি যখন গেছি ও তখন বাড়িতেই ছিল, কিন্তু অসুস্থ ছিল। তো আমি আন্টিকে বলার চেষ্টা করি, আন্টি শোনে না, আর আন্টি আমাকে বারণ করে যে এই কথাগুলো আর না তুলতে। ওকে ওকে। তো আমি না একদিন একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আমার মাকেই বলে ফেলি কিছু কিছু ঘটনা। তো মা মানে কিছু তো আগেও শুনেছিল আমার থেকে যে ও কিছু প্রবলেমসে আছে, তারপরে পুরোটা শুনে বলছে যে দেখ, আমি ঠিক জানি না, কিন্তু ওর মা তো বেস্ট ডিসিশনটা ওর জন্য নিতে পারবে, ঠিক আছে আমরা চেষ্টা করবো ওকে হেল্প করার। তো মার চেনাশোনা একজন কেউ, কেন মার এমনি বাড়ি দিল্লিতে, তো মার চেনাশোনা একজন অ্যাস্ট্রোলজারকে আমরা কনসাল্ট করি, খুব ফার্স্ট ফরওয়ার্ডে এখানটা আমি বলছি তোমাকে, কেন এখানে বিশেষ কিছু আমরা করতে পারিনি, জাস্ট আমাদের এফোর্টস ছিল, আমরা কনসাল্ট করি, তারা কিছু কিছু কথা বলে, কিছুটা মেলে কিছুটা মেলে না, মারও খুব একটা বিশ্বাস হয় না, আমারও খুব একটা বিশ্বাস হয় না। তো ঠিক আছে, এইসব চলতে থাকে। এইবার আমি একটা কথা বলছি, আমার মায়ের রাশি না হালকা, একটু হালকা, ঠিক আছে। তো মা একদিন, আমি পড়াশোনা করছি ক্লাস 10 তখন, মা রান্না করছে, আর সমস্ত কিচেন গুলোই আমাদের গ্রাউন্ড ফ্লোরে। তো মা লিটারালি দেখছে যে আমি পড়তে পড়তে আমার মনে হলো যে আমাদের আর সব ঘরগুলো খোলা থাকতো, কারণ অনেক সময় স্টাফ আসতো আমাদের, মানে ডোমেস্টিক স্টাফ আসতো কাজের কিছু হেল্প করার জন্য, কিছু মানুষ আসতো আর কি, তারা এসে আমাদের ঘর পরিষ্কার করা বা মায়ের কিছু হেল্প লাগলে সেগুলো করা, এসব করে দিয়ে যেত। তো মা বেসিক্যালি রান্না করছে, অ্যান্ড মা কিন্তু মর্নিং সেশনে ওখানে টিচার ছিল, ঠিক আছে, স্কুলে। তো দুপুর বেলার পরে এটা মা রান্না করছে 3টে সাড়ে 3টের পরে, এরকম একটু লেট লাঞ্চ করবো এরকম কিছু একটা ব্যাপার। তখন দেখছি যে কে যেন আমার ঘর থেকে, আমার মনে হলো যে আমি লিভিং রুমে বসে পড়াশোনা করছি, আর আমি লিভিং রুমে মানে আমি স্টাডি টেবিলে পড়তাম কখনোই নয় বেডে পড়ি, না হলে সোফায় টোফায় সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়তাম। তো ওরকম পড়ছি, মনে হচ্ছে কেউ একটা ঢুকে গেল, আমি খুব স্পষ্ট মতো দেখিনি, কিন্তু মানে জাস্ট দেখলাম কেউ ঢুকে গেল। এবার ওরকম মাসি টাসি দিদি টিদিরা আসতো, বললাম না যে ঘরটার পরিষ্কার করতে, বেসিক্যালি ফোর্থ ক্লাস স্টাফ। তো আমার মনে হয় কেউ একটা ঢুকে গেল, কিন্তু তারপরে আমি আর কাউকে দেখলাম না। আমি মাথায়ও নেই ওদিকে, আমি নিজের মতো টুকটাক কিছু পড়াশোনা করছি বা প্রজেক্ট কিছু একটা করছিলাম। মা রান্না করছে, মা লিটারালি দেখছে যে ঘরের বাইরে থেকে কে যেন উকি মারছে ঘরের মধ্যে। আচ্ছা আচ্ছা। দিন দুপুরে 3টে সাড়ে 3টের সময়। ওকে ওকে। মা দেখে না একটু কেমন আজীব টাইপের লেগেছে, মা পুরো রান্না ফান্না বন্ধ করে দিয়ে, অর্ধেক রান্না করা ওই অবস্থায় বন্ধ টন্ধ করে দিয়ে একদম লিভিং রুমে চলে এসছে। এসে বলছে কেউ কি এদিক ওদিক দিয়ে গেল বা কিছু কি দেখলি, বুঝলি কেউ কি ঢুকেছিল গেটের ভেতর দিয়ে আমাদের? বাইরে একটা কমন রাস্তা চলে গেছে, ওখান দিয়ে গাড়ি সাইকেল সবই যায়, ডিফেন্স কলোনিটি সবকিছু যায় ওখানে, আর ছোট ছোট বাংলো, আমাদের পাশেও আরো বাংলো আছে, ওগুলোই কোয়ার্টার্স। তো গেটটা খুলে কি কেউ ঢুকলো? আমি গেট তো খোলাই আছে অর্ধেকটা। তো হ্যাঁ, কেউ তো এলো, মনে হয় দিদি বা কেউ এসছে, কি বলছেন না, একটু তাদের নাম ধরেও ডাকলো মা, কিন্তু কাউকে পাইনি। এই গেল মায়ের ফার্স্ট ইনসিডেন্ট। মায়ের সাথে ঘটা 2-3টে ঘটনা বলে দিই। তাছাড়া মা দেখেছে, মা যখন মানে স্পেশালি গ্রাউন্ড ফ্লোরে থাকে, ঠিক আছে, কিছু জিনিস যাতায়াত করছে, আর এই জিনিসটা হয় যখন আমি বাড়িতে থাকি। আচ্ছা আচ্ছা। কিছু জিনিস যাতায়াত করছে, পার্টিকুলার কোনো বউ এসে যাতায়াত করছে বা এরকম কিছু। তো মারও খুব একটা এইসব জিনিস ভালো লাগে না। আর আমি প্রপারলি দেখতে পাই, আমি একদিনই একটা জিনিস বুঝেছিলাম যে
জানলার ভেতরে আমি বসে আছি, বসে কিছু পড়াশোনা করছি মায়ের বেডরুমে। মায়ের বেডরুমটা একতলায়, আমরা দোতলা খুব একটা ইউজ করতাম না আমাদের পার্টিকুলার বাংলোতে। কেউ যেন দাঁড়িয়ে আমাকে দেখছে, কিন্তু আমি যখন জানলার দিকে তাকাচ্ছি পুরো পরিষ্কার কিছু নেই। এটা একটা সন্ধ্যের দিকে একটা ঘটনা ঘটেছিল আমার সাথে। আচ্ছা আচ্ছা। ওইটা দেখার পরে ভয়ে আমি একটু পেয়েছিলাম, টু বি ভেরি অনেস্ট। আর মাকে আমি বলি কথাটা। তো পরের দিন মা বাবাকেও বলে, এবং বলে যখন আমরা ওই জানলার, মানে এটা হচ্ছে যে দিকটা আমাদের গেটটা তার অপোজিট সাইডে, তো ওই দিকটা যখন যাই দেখি ওখানে কিছু টব রাখা ছিল, সেই টবগুলো একটু ভাঙা, মোচড়ানো মোচড়ানো টাইপের, মনে হচ্ছে কেউ যেন ওর উপর দিয়ে পা দিয়ে গেছে। আচ্ছা। এটা বাবা কিন্তু রাতে টর্চ জ্বেলে গিয়ে দেখেছে, পরের দিনও না, রাতের বেলায় গিয়ে দেখেছে। কথাটা শুনে বাবার খুব সাহস, আর বাবা এগুলো মানে না। কিন্তু মার দু একদিন ছোটখাটো এক্সপিরিয়েন্স হওয়ার পরে, এবং মার একটু জ্বরও আসতো এইসব ইনসিডেন্টের পর, মার একটু রাশিটা হালকা, এরকম আগেও মার সাথে ছোটখাটো কিছু ইনসিডেন্ট হলেই, হালকা ফুলকা হলেই মায়ের একটু শরীরটা খারাপ হয়ে যায়। তো মা আমাকে বারণ করলো যে একদমই তুমি অংশুর সাথে আর মিশো না। আমার মনে হচ্ছে এটা অংশুকে আমরা হেল্প করতে চাইছি, তার জন্য গিয়ে কোথাও এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি চাই না যে তোমার উপরে বা বাবার উপরে বা আমার উপরে কিছু কোনোদিন কিছু হোক, ঠিক আছে? তারপরে আরো কাউকে দেখায় সেখান থেকে কিছু রুদ্রাক্ষ এসব জিনিসপত্র আমাদেরকে এনে দেয়। এবার কার থেকে এনে দেয় তার কথাটাও বলছি, এবং সে পরবর্তীকালে আসবে এখানে, মানে এই গল্পটার মধ্যে বা এই ঘটনার মধ্যে রাদার তার প্রবেশ হবে। তো সেটা হচ্ছে আমার দাদুরও কিন্তু এই হরিনাম নেওয়া ছিল, ঠিক আছে, অন্য গুরুদেবের থেকে, এবং তার গুরু বোন হয় সম্পর্কে একজন ভদ্রমহিলা। আচ্ছা আচ্ছা। তাকে আমরা আন্টি, মানে মা তাকে দিদিও বলে, আন্টিও বলে, আর মা আর দাদুর গুরু বোন আর কি, কিন্তু দাদুর থেকে অনেকটা ডিফারেন্স, মার থেকে অবভিয়াসলি বড়। তো তার সাথে মানে পরে হয়, এবং তার থেকেই কিছু হেল্পের আমরা জিনিস নিয়ে আসি। আর আমার বারবার আমি যেতাম এবং অংশুর সাথে কথা বলার চেষ্টা করতাম, বাট আমি কিন্তু আর ওর থেকে কোনো রেসপন্স পেতাম না। ঠিক আছে, পেন পরীক্ষাটা হয়ে যায়, কিন্তু বলে না যে মনের ভালোবাসা এরকম ব্যাপার, কোথাও গিয়ে যেন ওই ছিল লাইফে, ওই আছে, ওর সাথে কথা বলার ব্যাপার। আন্টি আঙ্কেল যারা আমাকে এত ভালোবাসতো তারা আমার আর খোঁজ নেয় না, অনেক বড় হয়ে গেছি আমরা, যার যার মতো শেষে যাই, ঠিক আছে। ওর হয়ে গেল কমার্স, আমার হয়ে গেল সায়েন্স। ও নিল ইচ্ছে করে কমার্সটা, তো ওর অন্য কিছুই পড়ার ছিল, তো ও আমাকে অ্যাভয়েড করার জন্য নিয়েছে না কিসের জন্য নিয়েছে আমি জানি না। বাবা মার সাথে ক্যারিয়ার ডিসকাশন এইসব হওয়া, অনেক জব, নতুন ফোন, নতুন লাইফের মাঝখানে ক্লাস 11-এ অন্যান্য কিছু বয়েজ বলো, এদের অ্যাটেনশন যেমন আসে 10টা মেয়ের লাইফে, সেরকম আমারও লাইফে আসে। কিন্তু অংশুকে আমি মাঝে মাঝে স্কুলেই দেখতে পেতাম, আর তখন না মানে অংশুর মধ্যে একটা জিনিস আমি দেখতাম যে হি ইজ ভেরি রুড। কোথায় গিয়ে যেন ওই বাচ্চা মিষ্টি ছেলেটা হারিয়ে গেছে, সে একটা রুড ছেলে চলে এসছে লাইফে। এবং কখনো মানে এরকম আমার কানে ওর খবরগুলো আসতো, যেহেতু একই কোয়ার্টার্সে থাকি এবং ওর বাবা ওখানেই থাকতে চেয়েছিল ওর ফ্যামিলি নিয়ে, নাহলে ওরা চেঞ্জ করে চলে যেত, যেহেতু 11-12 আছে বা কিছু হয়তো কোনো কারণে কিছু, তো খবরগুলো আসতো, কিন্তু অনেকটাই ডিস্টেন্স আমাদের মধ্যে। কিন্তু ডিস্টেন্সটা না আমি মন থেকে মানতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। আমার এখনো মানে যথেষ্ট কষ্ট হয় এই মানে জিনিসটা ভাবলে, এবং যে আমাদের মধ্যে আস্তে আস্তে কতটাই ডিস্টেন্স হয়ে গেল। তো যাই হোক, নেক্সট পার্টটাই হচ্ছে একদিন শুনতে পারি হঠাৎ করে রাতের বেলা ঘুমিয়েই পড়েছি ধরতে পারো, মানে ঘুমাইও নি পুরোপুরি, কিন্তু জেগে আছি, রাতে ঘুমাবো এরকম ব্যাপার। তো আমি শুনতে পারি যে একটু দূরে, বললাম না ওদের কোয়ার্টারটা, আমাদের আশেপাশের বাংলোগুলো অন্য লোকেদের, তো কারোর মুখ থেকে শুনতে পারি যে ওদের বাংলোতে নাকি আগুন ধরে গেছে। আগুন ধরে গেছে? এক্স্যাক্টলি। ওকে। মানে কারোর বাড়িতে যদি একটু বড়সড় আগুন ধরে যায়, তুমি কোয়ার্টারে যদি থাকো তো শুনতেই পাবে। তো শুনেছি, আমার মাও শুনেছে। তো মা গিয়ে আবার জিজ্ঞাসাও করছে কাদের বাড়ি, অংশুর মা বাবার নামে জিজ্ঞাসা করছে যে ওদের বাড়িতে। তখন আরেকজন কনফার্ম করছে হ্যাঁ ওই ছেলেটা তো পাগল টাইপের, আর ছেলেটার কি মুখের ভাষা গো। আচ্ছা আচ্ছা, এরকম আর কি ব্যাপার আর কি, মানে রিপুটেশনটা তখনই অন্যরকম হয়ে গেছে সেই সময়। এবং অংশুর কোনো ফ্রেন্ডও নেই, যারা ওর সাথে লাস্ট অব্দিও জুড়ে ছিল তারা একে একে ছেড়ে দিয়েছে। তো
মানে যায়, আগুন টাগুন নেবানো হয়, প্রায় সারা রাতটাই কেটে যায়। আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু পরে আমি, মা হয়তো জেগেছিল, বাবারা গেছিল, এরকম ব্যাপার। পরে জানতে পারি যে অংশুই নিজের রুমে আগুন লাগিয়ে দিয়েছিল, নিজেকে মারার জন্য নয়। হ্যাঁ, জাস্ট আগুন লাগিয়ে দিয়েছিল, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে, নিজের গায়েটায় নয় কিন্তু। আচ্ছা, এমনি আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, এমনি কেউ আগুন লাগিয়ে দেয়? হ্যাঁ, ও লাগিয়েছে, মানে অ্যাকর্ডিং টু হিজ প্যারেন্টস ও এমনি এমনি আগুন লাগিয়ে দিয়েছে। সব বই খাতা এক জায়গায় করেছে, মা যেই ঘুমোতে চলে গেছে, বই খাতা সব একদিকে করে, ফার্নিচার, ওর বই খাতা সবকিছু আগুন লাগিয়ে দিয়েছে। Things are getting darker. এক্স্যাক্টলি। তো কিন্তু মানে অন্য কিছু না, যাই হোক, ডক্টর ওকে দেখে, সবকিছু ঠিক আছে, ও বাড়িতে চলে আসে, সবকিছুই ওদের বাড়ির জানলা ফালনা যে কাঠের ছিল সেসব কিছু আগুন ফাগুন ধরে যায়। অ্যান্ড তারপরে ও নাকি ওর মাকে বলে, মানে এটা রিপোর্টেডলি, কেন আমি কারোর মুখ থেকে শুনেছি, এটা আমি বা আমার মা দুজনেই কেউ দেখিনি, দু একজনের মুখ থেকে শুনেছি রাদার, যে ওর মাকে নাকি লিটারালি জড়িয়ে, অত বড় ছেলে ওই ইনসিডেন্টের পরে কাঁদছে, তখন 16-17 ইয়ার্স ওল্ড অলরেডি, যে মা আমার আর এই বাড়িতে কেন, এখানে আর থাকতে ইচ্ছা করছে না, আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি, আমার আর ভালো লাগছে না, আমাকে তুমি বাঁচাও। আর আন্টি আন্টি করে কিছু একটা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্টি আন্টি করে কিছু একটা বলে। যখন এরকম বলে, ওদের বাড়ির পাশে একটা ছেলে থাকতো। তো ওদের বাড়ির পাশে একটা ছেলে থাকতো, সেই ছেলেটা কিন্তু মানে আমাদের থেকে 1 ইয়ারের ছোট, কিন্তু আমাদের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। ঠিক আছে, আমাদের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু আমাদের থেকে মানে 1 ইয়ারের ছোট। ওর নাম সামার। তো আমি মানে সমর বা সামার যাই বলো, নন বেঙ্গলি ছিল। তো আমি ওকে বলি যে সামার, কেন আমি আমাদের ফ্রেন্ডসদেরকে কিছু বলতে চাই না, আমারই একটুখানি বেশি বাড়াবাড়ি ছিল, আমি গিয়ে বলি সামার একটু মানে যা গিয়ে অংশু ভাইয়ার সাথে একটু কথা বল, যে এক্স্যাক্টলি কি হচ্ছে, বা গিভ মি সাম ইনফরমেশন, যেহেতু ওদের পাশের কোয়ার্টারে ও থাকে। ঠিক আছে, এই ছেলেটা পুরো আমাদের এপিসোডটা সব জানতো না, কিন্তু কেন ওরা আবার পরে এসেছিল, কিন্তু মানে কিছুটা জানতো আর কি, হালকা ফুলকা যে একটা কানেকশন আছে সেটা জানতো। এবং দেন ও যায়, ও গিয়ে আমাকে কিছু খবর দেয় যে প্রায় ওই অংশু কান্নাকাটি করে ঘরের মধ্যে, চিৎকার চেঁচামেচি করতো ওই আগুনের ইনসিডেন্টের আগে পরেও। অনেক সময় টিভি ভেঙে দিল হঠাৎ করে এসে। ওকে ওকে, এরকম টাইপের ও কাজকর্ম করতো। এবং প্রথম ও যেটুকুই ওই মানে অংশুদা করে কথা বলতো আর কি, পরের দিকে ও ঘেঁষতে একটু ভয়ই পেত বেচারা। তো তবুও আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে আমাকে একটু ইনফরমেশন তুই দে, আমার একটু দরকার আছে। তো বলেছে যে মানে ও আমাকে মানে বললো, দিদি মানে 1 ক্লাস বড় হলেও তখন এরকমই বলতো আর কি সবাই, যে হ্যাঁ দিদি, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি হেল্প করি আমার মা খুব বকবে, কিন্তু আমি তবু তোমাকে বলবো। শোনো না, বলছি যে দাদার সাথে না, মানে দাদা খুব কষ্টে মনে হয় আছে, মাঝে মাঝে খুব চিৎকার করে কাঁদে দাদা। ওর মা কিন্তু আসে, এসে ওকে সান্ত্বনা দেয়, কিন্তু ওর মাকে তখন আবার নিজেকে টাচ করতে দেয় না। আচ্ছা আচ্ছা। তো ওর কোনো সাইকোলজিক্যাল ইস্যুস হচ্ছে, এবং আশেপাশ থেকে এটাও জানতে পারি যে ওর কিছু কাউন্সেলিং হচ্ছে। আমি আমার মায়ের সাথেও কথা বলার চেষ্টা করি, আরো একজনের সাথে কথা বলি, একটু সিনিয়র একজন ছিল যে আমাদের ব্যাপার স্যাপার জানতো, একটা দিদি আর কি। তো এরা কেউই না খুব বেশি হেল্প করতে যায় না, বা মনে করে ওদের পার্সোনাল ব্যাপার। কেন অনেকেই অনেক সময় হয়তো অ্যাপ্রোচ করেনি, কিন্তু বেশ কিছু লোক অ্যাপ্রোচ করেওছে ওদের ফ্যামিলিকে। কিন্তু অংশুর ফ্যামিলি, অংশুর মা না কাউকে এর মধ্যে ইন্টারফেয়ার করতে দিত না। কেমন একটা যেন হয়ে গেছিল, আর সবার প্রতি খুব রুড। যে ফ্যামিলিটা খুব হাসি খুশি মজাদার ফ্যামিলি ছিল, সে খুব রুড। ঠিক আছে, তো একদিন ওর বাবা নাকি এমনি দেখার জন্য, যে ছেলেকে এমনি ড্রামা ক্রিয়েট করে, বাবারা যেরকম ভাবে যে বড় হয়েছে ড্রামা ক্রিয়েট করছে, দুটো চড় মেরে দিল টেনে, এরকম ছিল একটু। কেন এটা যে আঙ্কেল যে প্রচন্ড রুড ছিলেন বা খুব কড়া ছিলেন সেরকম না, যেরকম বাবারা মানে এরকম ছেলেদেরকে হ্যান্ডেল করলে যা করবে আর কি, সেগুলোই করতো। তো একবার নাকি ওর বাবাকে ও গলা টিপে ধরেছিল। কিরকম কেসটা? হ্যাঁ, মানে ওর বাবা ওকে মানে এসে শুনেছে যে ও মায়ের সাথে খুব রাগারাগি করেছে, তো ওকে এসে ওর বাবা বেশ দুটো চড় লাগিয়েছে। খুব যে মেরেছে সেরকমও কিন্তু না,
এটা আগের থেকে বলে দিই যে ওর বাবা মা কিন্তু ভীষণ ডিসেন্ট বরাবরই। হয়তো কারোর সাথে মিশতো না, সেটা ওদের কোনো রিজন ছিল, কিন্তু দুটো চর মেরেছে ওকে। অ্যান্ড ওর মানে দু একটা ওরকম চর খাওয়ার পরে ও আরো অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে ওর বাবাকে গলা টিপে ধরে, এরকম ব্যাপার একটা। সে ওর বাবার ছাড়াতে অসুবিধা হয়ে গেছে ওকে। তারপর থেকে ওর উপরে অনেক কাউন্সেলিং চলে, অনেক রিহ্যাব বা এই ধরনের কিছু সেন্টার্সে ওকে নিয়ে যাওয়া হয়। একজনের কাছে, একজন স্পিরিচুয়াল হেল্পারের কাছেও নিয়ে যাওয়া হয়, যে ওকে বলে যে কিছু মেডিটেশন করো, ছেলেটা জিদ্দি হয়ে যাচ্ছে, এরকম আর কি ব্যাপার। নাথিং হেল্প। দিনকে দিন ওর ঘটনাটা আরো খারাপ হয়ে যায়। এর মাঝখানে আরেকটা ছোট ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওর মায়ের খুব একজন একটা ক্লোজ ফ্রেন্ড ছিল। আচ্ছা। তো তার পারিবারিক কিছু ব্যাপারে মনে হয় তার মানে কোনো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল বা কিছু পারিবারিক ব্যাপারে তার হাজবেন্ডের সাথে খুব ঝগড়া টগড়া করে মানে সে তার প্রাণ হারায়। ঠিক আছে, প্রাণ হারায় বলতে কি মানে নিজেরটাই নিজে শেষ করে বা কিছু। আমি এক্স্যাক্টলি ওনাকে চিনতাম না, ঠিক আছে, কিন্তু আমি শুনেছি ওনার কথা। হয় না, তুমি কারোর বাড়িতে গেলে কারোর কথা শুনছো, মানে তারাও মানে সেও আসে তাদের বাড়িতে, কাইন্ড অফ লাইক কারোর বাড়িতে তুমি গেলে তাদের রিলেটিভসদের ব্যাপারে বা তাদের ক্লোজ ফ্রেন্ডসদের ব্যাপারে তো জানবে, তাই না? তো এটা জাস্ট বেসিক্যালি তাই। ওরকম ভাবেই আমি আন্টিটাকে চিনলাম। সে হচ্ছে ওর মায়ের ফ্রেন্ড ছিল। তো সে মায়ের ফ্রেন্ডেরও দিল্লিতেই বিয়ে হয়েছিল, কিন্তু কোনো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নাকি আন্টিটারই ছিল, আন্টিরই কিংবা অন্য কোনো দোষ ছিল, এক্স্যাক্টলি কি ব্যাপারটা আমি জানি না। সে নিজের প্রাণটা নিজে নেওয়ার চেষ্টা করে 2-3 বার, একবার সে মানে নিয়েও ফেলে এবং সে মারা যায়। ঠিক আছে, আচ্ছা। তো এরকম একটা ঘটনা ঘটে। তো সামহাউ সেই ভদ্রমহিলাকে ও দেখতে পেত। আচ্ছা, ওকে। আর তখনই ওরকম ও চিৎকার চেঁচামেচি করে অ্যাগ্রেসিভ হয়ে যেত। ক্লাস 9 থেকে যে ঘটনাটা ঘটছে ওটা কিন্তু ঘটেই চলেছে অন এন্ড অফ। ঠিক আছে, আর মানে এখানে এও জুড়ে গেছে, এও এসে সামহাউ জুড়ে গেছে। হয়তো ওরা ওদের বাড়িতে গেছিল ওই ইনসিডেন্টের পরে, ছেলের সাথে হয়তো গেছিল আন্টি, এরকম কিছু। যেহেতু ওর অরাটা অলরেডি খুব নিচে নেমে আছে, যেহেতু ও অলরেডি দুর্বল, যেহেতু অলরেডি ওর কারোর সাথে কানেকশন আছে, অন্য কেউ যখন কানেকশন করতে গেছে ওকেই বেছে নিয়েছে। এবং সেটাও খুব একটা ভালো সম্পর্কের দিকে এগোচ্ছে না। কিরকম? মানে ওই যে পার্টিকুলার ভদ্রমহিলার এনার্জিটা আছে, সেও ওর সাথে শারীরিক ভাবেই যুক্ত হতে চাইছে। যেহেতু ওরকম ও দেখছে, মানে ওই ভদ্রমহিলাও ওই একজন এন্টিটিতে যখন হয়ে গেছে আর কি, মানে একজন এন্টিটি হয়ে গেছেন, তখন দেখছে যে ওই পুরনো পাহাড়ি এন্টিটিটা ওর সাথে ওরম ভাবে জুড়ে আছে। তো ও চাইছে যে আমিও জুড়বো। তখন আর এটা মাথায় নেই যে আমার তো বান্ধবীর ছেলের মতোই। মৃত্যুর পর কেউ আপনজন হয় না। হ্যাঁ, কিন্তু ওই দিক থেকে একটা লিঙ্ক পেয়েছে বলে ওইভাবেই জুড়ে আছেন। আর ভদ্রমহিলার কিন্তু ওরকম একটা টেন্ডেন্সি ছিল, ওনার মধ্যে লাভ ব্যাপারটা ছিলই। যখন এই দুটো জিনিস ওর সাথে চলছে তখন আর মানে পাওয়া যাচ্ছে না, এবং অনেক চিৎকার চেঁচামেচি ও করে। এবং সামার বলে যে ছেলেটা, সমর বা সামার, তো ও আমাকে এসে বলে একদিন যে এই ব্যাপার। এবং ওই আন্টিটার নাম ছিল সঙ্গীতা। তো মানে মাঝে মাঝে মাকে নাকি চেঁচিয়ে এসে বলে, মানে মা সঙ্গীতা আন্টি মানে এই করছে, সঙ্গীতা আন্টি এটা করছে। ছেলেটা বলে, মানে অংশু ওর মাকে বলছে চেঁচিয়ে যে সঙ্গীতা আন্টি। সঙ্গীতা আন্টির কেসটা সামহাও আমরা জেনে গেছিলাম, কানেকশন না থাকলেও কিছু কিছু জিনিস তো জেনেই যাই। সেটা তো একদিন দেখা করতে গেলাম। হ্যাঁ, তারপরে আমার মায়ের তো অ্যাজ ইউজুয়াল অনেক আপত্তি ছিল। তারপরেও আমি আন্টির সাথে দেখা করতে যাই, মানে ওদের বাড়িতেই ভিজিট করি। আমার অংশুর সাথে দেখা করার মতন ইচ্ছেও ছিল না, আর ওর মানে আমার সাহসও হয়নি। কেন, ও যেভাবে তাকাতো লোকজনের দিকে বা আমার দিকেও, যেন আমাকে চেনে না, আমি যেন প্রচুর বিরক্ত করছি এরকম একটা। তো যাই হোক, আমি আন্টির সাথে কথা বলতে চাই, এবং আন্টি ফর দ্য ফার্স্ট টাইম আমার সাথে বেশ কিছুটা রেগেই কথা বলে যে এখনো তোর কোনো কাজ হয়নি, এখনো আর কাউকে পাসনি, আমার ছেলের সাথে এত, মানে এরকম একটা সেন্সে, এগুলো ওয়ার্ডসটা উনি কিন্তু ইউজ করেননি, কিন্তু এরকম একটা সেন্সে বলছে যে তোর কি আর কোনো কাজ নেই, অন্য কেউ কি নেই, অন্য কোনো বয়ফ্রেন্ড হয়নি, এরকম আর কি একটা ব্যাপার ছিল ওনার কথায়। মানে ইঙ্গিতটা কথার খুব বাজে ছিল। আমার খুব খারাপ লাগে, এবং তবুও আমি মানে আন্টিকে বলি। এবার আন্টি বলে যে যা, শোন, চলে যা এখান থেকে, পরে কথা হচ্ছে, মানে এখন তুই যা, এরকম আর কি। তো যাই হোক, খুব খারাপ লাগে 2-3 দিন। মাকেও শেয়ার করি না, কেন মা তো বারণই করেছিল যে ওদের ব্যাপারে থাকতে না।
কেন মা অনেক রকম কিছু দেখেছে। পরের যত দিন যায় মাও আমাকে বলে যে যখন মানে অংশুর সাথে ওইসবগুলো ঘটছিল এবং যখন ওর সাথে আমার খুব যোগাযোগ হয়েছিল প্রথম ইনিশিয়ালের গ্যাপটার পরে, মা কিন্তু অনেক সময় দেখেছে একতলায় মানে বসে আছে টিভি দেখছে বা কিছু, এই জিনিসটা মাও বলেছে, কিন্তু মাকে কিন্তু আমি কোনোদিন শেয়ার করিনি যে অংশু কি বলেছে আমাকে, এক্স্যাক্টলি কি বলেছে। মাও নাকি দেখেছে যে কাঁচের জানলা বা এরকম কোনো জায়গায় নাকি কেউ দাঁড়িয়ে আছে, নিজের ফেসটাকে প্রেস করে একদম জানলার সাথে বডিটাকে প্রেস করে মানে একদম নিজের অস্তিত্বটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছে আর কি। মা এগুলো, হ্যাঁ, আর এটা না মানে সন্ধে হচ্ছে বিকেল হচ্ছে তখনই মা টিভি দেখছে, হয়তো এরকম দেখছে, আমি হয়তো টিউশনে গেছি, মা এটা দেখছে। মা দু একবার এরকম দেখেছে, একটু ঘাবড়েও গেছে, কিন্তু মাকে একজন মানে বলে দিয়েছিল যে এতটা ঘাবড়াবে না। তারপরেই মা তাবিজ ফাবিজ ওই রুদ্রাক্ষের জিনিসপত্র এনে আমাদেরকে পড়ায় আর কি। আচ্ছা আচ্ছা। নিজেও পড়ে। আর বাবাকে, বাবা না মানে এমনি বাবা অতটাও মানে না, কিন্তু বাবাকে কিছু দিলে সেটা রেসপেক্টফুলি পড়ে নেবে, মানে হাতে কিছু বেঁধে দিলেও করে নেবে এরকম। যেহেতু বাবার সাথে হয়নি তবুও বাবাকে দেওয়া হয়েছিল কিছু একটা, আর দিয়েছিল হচ্ছে আমার দাদুর গুরু বোন সম্পর্কে। তো ওনার সাথে পরে আসছি ওনার ঘটনাটাতে। তো আন্টি ওরকম ভাবে এক কথায় আমাকে দুটো বাজে কথা বলে উনি তাড়িয়ে দেন। উনি বাজে কথা বলার মানুষ একদমই নয়, ভীষণই সফট একজন ভদ্রমহিলা, কিন্তু ওরকম শুনে আমার একটু মনটা খারাপ থাকে। তো এক দুদিন পরে আমি টিউশন থেকে আসছি, আমাকে আরেকজন কোয়ার্টারে থাকা আন্টি আমাকে ডাকছেন যে এই শোন এদিকে, মানে এরকম আর কি ডাকছে। তো আমি স্কুল থেকে টিউশন করতে গেছিলাম, স্কুল ইউনিফর্মেই ছিলাম। আমি ডিরেক্ট যখন আসছি আমি বললাম, হ্যাঁ কি বলছে আন্টি, কি বলছিস? বলছি শোন না, ঠিক আছিস, তুই ভালো আছিস, মানে এমনি আমাকে বলছে। এবার ওই আন্টির সাথেও আমার কথা, মানে সবার সাথেই সবার এখানে কথাবার্তা হয়, একসাথে আমরা একই কোয়ার্টারে থাকি। তা বললাম, হ্যাঁ আন্টি কিছু প্রবলেম, মানে আমি জিজ্ঞাসা করছি যে আন্টির সাথে তো মানে চলতে ফিরতে দেখা হয়ে কথা হয় না, মানে উনি দেখি কথা জিজ্ঞাসা করছেন। আমি তখন দেখছি যে ওনার ঘরের মধ্যে থেকে অংশুর মা বেরিয়ে আসছে আমার সাথে কথা বলবে বলে। আমি অংশুর মাকে দেখি না, আমি নমস্তে আন্টি এরকম বলেছি, কেন ওটা আমার বাবা মার একটা শিক্ষা, তো ওটা আমি বলেছি। ওর মা না লিটারেলি আমার হাতটা ধরলো, ধরে মানে লিটারেলি কাঁদছে, অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তো যে কাকিমাটা আমাকে ডেকেছিল, তো উনিই বলছেন, উনি একটু আমার মা অংশুর মায়ের থেকে একটু জুনিয়র একজন আন্টি, তো উনি বলছেন যে শোন না, খুব অনেক রকম ব্যাপার নিয়ে অনেক বিপদের মধ্যে ও আছে, মানে অংশুর মায়ের কথা বলছে যে এই আন্টি অংশুর ফ্যামিলি লেভেল অনেক প্রবলেমের মধ্যে আছে। অংশুর বাবা ইনিশিয়ালি অনেক কিছু মানতে চায়নি, কিন্তু মানতে হয়েছে। অংশুর এমনই একটা সিচুয়েশন হয়েছে যে কোনো কারণে ধরো এমন কোনো জায়গায় ভিজিট করলো যেখানে কেউ মারা গেছে বা কারোর সাথে কিছু হয়েছে, সেই সব এনার্জিস গুলো অংশুর সাথে আপনা আপনি জুড়ে যায়। আচ্ছা আচ্ছা। এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। তো যে বারবার তোমার কি মনে হয়? মানে দেখো, আমার কিছুই মনে হচ্ছে না, আমার শুধু খুব খারাপ লাগছে, কষ্ট পাচ্ছিলাম আমি, কেন একটা কিছু হলো ওই ছেলেটাকে আমি ভালোবাসতাম কোনো একটা সময় নিয়ে। ছোটবেলায় হয়তো ইয়ার্কি ক্রাশ ফ্রেন্ডশিপ ছিল, বড় হতে হতে তো আমি বুঝতে পারছি, আর যখন একটা 17 ইয়ার্সের মেয়ে, একটা 17 ইয়ার্সের মেয়ে কিন্তু অনেকটাই বড়, মানে ম্যাচুরিটির দিক থেকে, সে বুঝতে পারছি যে ওই মানুষটার সাথে এটা হচ্ছে। তোমার সো কল পার্টনার, সে যদি বা একটা বেস্ট ফ্রেন্ডও যদি ধরে নিই, সে যদি অন্য মানে কোনো পার্টনারকে খুঁজে পায়, সেটা একরকম পেইনফুল। আর যেগুলো হচ্ছে আমি কিছু হেল্প করতে পারছি না ওকে, এটাতে খুব খারাপ জিনিসটা শুরু হয়। আর সেক্সুয়াল অ্যাসল্টের ব্যাপার বা শারীরিক সম্পর্ক যারা করেছে ওর সাথে, মানে যে জিনিসটা হয়েছে তার মধ্যে মেন হচ্ছে মানে ওই পাহাড়ি যে এন্টিটিটা ওর সাথে এসেছিল, ওটা ছিল হচ্ছে অনেক জেনারেশন আগে, কোনো 12-13-14 বছরের মেয়ের বিয়ে হয়ে যেত, তো 16-17 বছর অব্দি তার ছেলে পুলে হচ্ছিল না, মানে ছেলে মেয়ে কিছু হচ্ছে না, মেয়েদের তো কাউন্ট করে না ওইসব গ্রাম, একটা মানে হিমাচল। তারপরে আমি বলছি তোমাকে ধরে নাও 50-60 বছর আগের কথা। তো ওই সময় কোনো একটা বাচ্চা মেয়ে ওরকম কারোর বাড়িতে মানে বউ হয়ে গেছে, 2-3 বছর গেছে, তার বিয়ে থাওয়া হয়নি, মানে বিয়ে থাওয়া হয়েছে, কোনো ছেলে টেলে হয়নি, তাকে তার শ্বশুর বাড়ির লোক নির্যাতন করেছিল।
এবং আচ্ছা মানে আমি কিভাবে জানতে পারি এতটা ডিটেলস সেটাও বলছি, সেটা বলে নিয়ে বলবো স্টোরিটা নাকি আগেই মানে নারেশনটা দিয়ে দিচ্ছি? তুমি আগে জানাও তারপরে কি হয়েছিল। এক্স্যাক্টলি। তো মানে ব্যাপারটা হয়েছিল যেটা আমি জানতে পারি যে এরকম একটা মেয়ে ছিল অনেক বছর আগে ওদের ওই হিমাচলের গ্রামেরই ওদিকটাতে, যেখানে ওর দাদু দিদার বাস আর কি, আনসুর দাদু দিদা যেখানে থাকে। তো ওই মেয়েটার ছেলে টেলে হয়নি, 16-17 বছর বয়স তখন, আর বিয়ে হয়ে গেছে ধরো আরো 5-7 বছর আগে। তো অত বছর যখন ছেলেপুলে হয়নি, এবার নিজেদের শ্বশুরবাড়ির লোকেরা কি করেছে, বউটাকে অনেক মেরেছে, বউটা সেন্সলেস হয়ে গেছে, বউটাকে ওইখানে যেহেতু কেউ যেত না, পূর্বপুরুষদের সব জিনিসপত্র ছিল গাছের কাছে, হ্যাঁ ওকে আধমরা করে ওখানে দড়ি দিয়ে, মেয়েটা হয়তো বেঁচেও ছিল, সেই অবস্থাতেই ওকে ওইভাবে টানিয়ে দিয়ে চলে গেছে, ফাঁসি দিয়ে দিয়েছে গাছ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট করে দিয়ে চলে গেছে, কেন ছেলের পরের দিনই আবার অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, হ্যাঁ মানে কামনা বাসনা কষ্ট সবকিছুই ছিল, এবং যেই ছেলেটির সাথে ওই মেয়েটি বিয়ে হয় সেই ছেলেটাও খুব বড় না, কিন্তু অত হবে ম্যাক্সিমাম হলে 20, ঠিক আছে, তখনই আবার তাকে আরেকবার বিয়ে দিয়ে দেবে এরকম ব্যাপার আর কি। তো ওই 12-13 থেকেই বিয়ে দিয়ে দিত। তো ওই রকম কাছাকাছি বয়সের ছেলে তখন ওখানে আনসুই গিয়েছিল, এবং আনসুর প্রতি একটা অ্যাট্রাকশন হওয়াটা খুবই স্বাভাবিক, এবং আনসুর মধ্যে কিন্তু তখন অলরেডি সেন্সেস গুলো চলে এসছে, কেন আমি বলছিলাম যে ওর আর আমার একটা রিলেশনশিপের দিকে যাচ্ছিল ব্যাপারটা, তো লাভ অ্যাফেকশন ব্যাপারটা ও বুঝতো। তো ও কিন্তু বাই বডি একজন অ্যাডাল্টের দিকে যাচ্ছিল সেই সময়, তো সেই জন্য ওর সাথে এই ব্যাপারটা হয়ে যায়। আর পরবর্তীকালে যে সঙ্গীতা বলে একজন ভদ্রমহিলার কথা বললাম, যে আন্টি মানে আনসুর মায়ের ফ্রেন্ড ছিলেন, হ্যাঁ সেও ওর সাথে জুড়ে যায়, এবং সে নাকি আনসুর মাকেও দেখা দেয়, এবং বাড়িতে পুজো টুজো করা অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আনসুর মা যে প্রচন্ড ঠাকুরকে মানতো সেই সবগুলো অনেক কমে গেছে, নিজেই নিজের ঠাকুরকে গিয়ে কার বাড়িতে দিয়ে এসছে, তার ভাইয়ের বাড়ি না কার বাড়িতে, ঠিক আছে। আর এরা ভাই বোনেরা মানে আনসুর মামা মাসি এরা সবাই দিল্লির দিকেই থাকতো, কেন হিমাচলের দিকে থেকে তো কোনো ডেভেলপমেন্ট নেই, বেসিক্যালি দাদু দিদাই ওই বাড়িতে থাকতো। যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আনসুর মা আমাকে ওখানে ওই কাকিমা এবং আনসুর মা অনেক কথা বলেন যে ওদের বাড়িতে নাকি ওটা থাকতে ইচ্ছে করে না, এবং ওরা নাকি ততদিনে আরেকটা বাড়ি দেখেছে, ওরা নাকি কোয়ার্টার্সে থাকবে না, কেন অনেক লোকের অনেক অবজেকশন এসছে আনসুকে নিয়ে, ঠিক আছে। মানে এই আগুন লাগিয়ে দিয়েছে এইসবের জন্য? আগুন তো লাগিয়েছে, বাবা মাকে মেরেছে, বাবা মাও কখনো ওকে মারে, ঠিক আছে, নেবারের কুকুরকে ধরে পিটিয়ে দিয়েছে একদিন, তারপরে কোন আঙ্কেলের সাথে কি একটা গাছ কাটা না কি নিয়ে একটা ছোট্ট ঘটনা নিয়ে খুব বড় মানে আনসুকে তো ওরা মানুষ হতে দেখেছে, সেই ছেলে যদি এসে আঙ্কেলকে মানে অন্য একটা আঙ্কেলকে অপমান করে তার সাথে হাতাহাতি ঝগড়া ঝামেলা, হকি স্টিক নিয়ে তাকে মারতে গেছে, এরকম একটা হকি স্টিক না ক্রিকেট ব্যাট কিছু একটা নিয়ে তাকে আক্রমণ করে ফেলেছে, সেই আঙ্কেল দৌড়ে পালাচ্ছে, এইসব ঘটনা ঘটেছে নাকি। তো কিছু কিছু ঘটনা মানে আমরা জানিও না, শুনতেও জানি আর কি। তো যাই হোক, এইসব যখন ব্যাপার হয়েছে অনেকের অনেক প্রবলেম ছিল। আর মানে আনসু নাকি মানে এমন হতো, মানে ওর মা নাকি অনেকবার পাহারা দেওয়ারও চেষ্টা করেছে ছেলেকে, কিন্তু ও বলতো মা শোনো না তুমি যাও ওখান থেকে, তুমি যাও না যাও। তো ও লিটারালি মানে ওর মা বেরিয়ে গেল কিছু একটা কারণের জন্য, যে কিছুটা এনে দাও, মাকে হয়তো বললো যে আমাকে একটু চা বানিয়ে দাও বা কিছু, মা হয়তো উঠে চলে গেল, এসে দেখতে যেন মনে হচ্ছে যে ও কার সাথে সেটা বোঝা যাচ্ছে না, বা কাউকে ধরো ও একটা রেসিপ্রোকেট করছে, ফিজিক্যাল লাভ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও কাউকে একটা ফিজিক্যাল লাভ রেসিপ্রোকেট করছে, মানে আন্টি যখন চা বানিয়ে ঘরে এসে ঢুকে দেখছে যে মনে হচ্ছে ওর সাথে কেউ একটা আছে, এরকমও আন্টি দু একবার দেখেছে, ওখান থেকে চলে গেছে। আন্টির নানা রকম ভাবে, জানি না কিভাবে এতটা সহ্য ক্ষমতা হতে পারে। তারপরে আমি বললাম তোমরা কোথাও গেছো বা যাওনি? বলে অনেক জায়গায় গেছি। ঠিক আছে, অনেক জায়গায় গেছি, অনেক কিছু দেখিয়েছি, কিছুতে মানে অনেকেই অনেক কিছু দেখছে কিন্তু পাচ্ছে না। আন্টির চেনা শোনা কারোর থেকে কিছু একটা মানে জেনে শুনে একবার আনসুকে দেখানো হয়েছিল। তো আনসু মানে সে পরের দিন নাকি ফোন করে আন্টিকে জানিয়েছে যে না আমি আর এই জিনিসটা মানে দেখতে পারবো না তোমার ছেলেকে দিদি।
কারণ কি সে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে নাকি সে শুয়েছিল, সে দেখছে যে একজন ভদ্রমহিলা এসে তার গাল, লিটারালি তার গাল আর তার কান নাকি এসে লিক করছে, চাটছে। ভয়ঙ্কর ব্যাপার। তো মোস্ট প্রবাবলি হয়তো মানে আন্টি চেষ্টা করেও কিছু করতে পারেনি, আর জিনিসটা এতটাই মানে অংশুর কাছে চলে গেছিল না, মানে যারাই দেখেছে পরবর্তীকালে তারা বলেছে যে মানে অংশু যতদিন বাঁচবে মোরাললেস এরা মানে অংশুর সাথে কানেক্ট করবে। এবং প্রথমে ওই পাহাড়ি মানে মেয়েটি যেরকম কানেক্ট করতো, পাহাড়ি এন্টিটিটা, পরের দিকে এই মানে আন্টির যে ফ্রেন্ড ভদ্রমহিলা ছিল সে বেশি অ্যাক্টিভ হওয়ার পর থেকে ওই পাহাড়ি এন্টিটিটা কিন্তু একটু দূরে সরিয়ে দিয়েছিল তাকে। আচ্ছা আচ্ছা, বুঝলে, মানে শি ওয়াজ মোর পাওয়ারফুল দেন হার। মানে ওটা তো একটা বাচ্চা মেয়ের এন্টিটি ছিল, ওরও জাস্ট নিজের কিছু আশা ভরসার জন্য মানে একটুখানি দুঃখ শেয়ার করার জন্য অংশুর সাথে থাকতো আর কি। এ বেশি পাওয়ারফুল, এসে ওকে হাঁটিয়ে দিয়েছে ওখান থেকে আর কি। তাই জন্য ও আবার বাইরের দিকে একটু ঘুরতো, অংশুদের কোয়ার্টারের বাইরের দিকে, এরকম আর কি। মানে অনেকেই নেবার ফেভারে দেখেছে যে মানে কোন একটা মেয়ে, মানে এটা কিন্তু ম্যাক্সিমাম পাহাড়ি মেয়েটাকেই দেখেছে যে একটু পাহাড়ি টাইপেরই মেয়ে, আর ওরাও তো পাহাড়ি ফ্যামিলি বেসিক্যালি, তো অতটা কেউ ভাবতো না, ভাবতো কোনো কাজের লোক তো কিনেছে বোধহয়। এটা ঘাগড়া চলির মতো নোংরা নোংরা পরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আবার ঘরে ঢুকছে, এরকম আর কি। স্পেশালি একটু সন্ধ্যের দিকে, এটা নাকি অনেকে দেখেওছে। তো যাই হোক, বেসিক্যালি অংশুর আর কিছু করার ছিল না। আমাকে ওরা সব কথা বলে এবং আন্টি বলে যে আমি ওখান থেকে তোকে চলে যেতে বললাম, কারণ কি কেউ না কেউ হয়তো তোকে ধাক্কা মেরে দিবে ওখানে, তুই অংশুর ফ্রেন্ড দেখলে। তো আমি এই জন্য চাই যে তুই দূরে থাক, তোর সাথে যেন কিছু না হয়, খুব ভালো থাক তোরা। আর তোর মাকেও আমি একদিন বলেছিলাম অনেক আগে যে আমার বাড়িতে আর তোমার মেয়ে যেন না আসে, আর আমার ছেলে তো আসবেই না, আর ঠিক আছে এইটুকুই, আমাকে ক্ষমা করে দিও। এটা নাকি মাকে বলেছিল, মা আমাকে বলেনি বা বলার প্রয়োজন মনে করেনি, অবভিয়াস রিজনস। কেন বলবে, আমি তো আরো মানে দুর্বল হয়ে যাবো, আন্টির সাথে দেখা করতে যাবো। তো যাই হোক, এখানেই মানে এটা হয় এবং খুব খারাপ লাগে। তো আমি এসে মায়ের সাথেও কথাবার্তা বলি এসব নিয়ে। তারপর যে কাকিমা ছিল, সে মানে যে আমাকে ডেকেছিল এই এত কথা শোনানোর জন্য, সে কাকিমার কথাও আমি মাকে মানে কাকিমাকে তো চিনতই মা, তো মা কাকিমারও কিছু কথাবার্তা হয়। তো মা ডিসাইড করে যে একটা হেল্প করা উচিত, কিন্তু আমাকে প্রমিস করানো হয় আমি যেন অংশুর সাথে দেখা না করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ কি মা চাইতো না যে আমার লাইফে কোনো এইরকম ধরনের জিনিসপত্র হোক, কেন মা দু একবার দেখেছিল না। তো মা বেসিক্যালি কিছু করে না। মার যে আন্টি বা দিদি যেই আছে, যে আমার দাদুর গুরু বোন অঞ্জলি ম্যাম, ওনার এখন অনেকটাই বয়স হয়েছে। অফকোর্স মায়ের থেকে তো অনেকই বড় বললাম, দাদুর থেকে তো ছোট ছিলেন। তো ওই ম্যামের অনেক সিদ্ধি ছিল বলতে পারো, প্র্যাকটিস ছিল বলতে পারো। শি ওয়াজ আ ভেরি মডার্ন ওম্যান, কিন্তু ভীষণ সফিস্টিকেটেড। কিন্তু ওনার অনেক নলেজ ছিল, অ্যাস্ট্রোলজিক্যালিও নলেজ ছিল, এইসবেও নলেজ ছিল, আর পিওরলি মানুষকে হেল্প করার জন্য এইসব করতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে হাউস ওয়াইফ ছিলেন, হেল্প করার জন্য এরকম করতেন। তো অঞ্জলি ম্যামকে মা একটু কথাবার্তা বলায় এবং ওই কাকিমাও হেল্প করে। এবং অঞ্জলি ম্যাম আমাদেরকে ইমিডিয়েট অ্যাডভাইস করে যে আমার মাকেও বা ওই কাকিমা যেন ওদের ফ্যামিলি থেকে দূরে থাকে। আচ্ছা আচ্ছা, কিছু প্রোটেকশন দেওয়া হয়, আমাদের ফ্যামিলিতে আগে কিছু প্রোটেকশন চলতো। তো অঞ্জলি ম্যাম আস্তে আস্তে কেসটাকে একটু হাতে নেয়, অংশুর সাথে দেখা করার চেষ্টা করে। অংশু তো মানে ওদের বাড়িতে গেলেও অংশু এরকম না যে মানে বলে যে আপনি বেরিয়ে যান বা হয়তো কোনো পজিশন আসছে, সেরকম কিছু না। অংশু ওনার থেকে দূরে চলে যায়, মানে কথা বলেন না। এবং অঞ্জলি ম্যাম যখন বাড়ি ফিরে যায় তখন নিজের বাবা মায়ের সামনে খুব সিন ক্রিয়েট করছে, জিনিসপত্র ভাঙাভাঙি করছে, সব কাঁচের জিনিস ভেঙে ফেলেছে, দিয়ে নিজের হাত ফাত কেটে দাঁড়িয়ে আছে চুপচাপ। হাত কেটে মানে হাতের নার্ভস কেটে না, মানে নিজের হাতের পাম্পটা কেটে ফেলেছে, কপাল কেটে ফেলেছে, তারপরে যে মাসলের বা বাইসেপের যে জায়গাগুলো ওগুলোতে কাঁচ ভাঙাগুলো দিয়ে কেটে কেটে ফেলছে, ছুঁড়ে ছুঁড়ে কাঁচ এদিক ওদিক ফেলছে, কাঁচের গ্লাস ফ্লাস বয়ান্স যেগুলোর মধ্যে হয়তো ক্যান্ডিজ বা আচার পাচার রয়েছে ওগুলো চিড়ে চিড়ে ছুঁড়ে ফেলছে। এরকম কিছু সিন ক্রিয়েট করার চেষ্টা করে।
আগুনের তো তার আগে ওরকম মাঝে মাঝে ওরকম করতো, জানি না কেন, ওটা কি কেউ ওকে দিয়ে করাতো না ও নিজেই করতো, পাগল হয়ে গিয়ে ভগবান জানে। কিন্তু প্রচুর অত্যাচার ও সয়েছে, প্রচুর অত্যাচার। ঠিক আছে, স্পেশালি ওই আন্টির এন্টিটিটার এন্ট্রি হওয়ার পরে, কিন্তু দুটো এন্টিটি ছিল তো কনফ্লিক্ট হয়ে যেত ওদের মধ্যে, প্লাস অন্যান্য এন্টিটিস গুলো ওর সাথে কানেক্ট করতো, এসে কথা বলার চেষ্টা করতো। কেন ওর অরাটা ওরকম একটা মানে দুটো ডাইমেনশনের মাঝখানে হয়তো চলে এসেছিল বলা যেতে পারে, বা দুটো জগতের মাঝখানে কোথাও যেন একটা আটকে ছিল মানুষ হয়েও। যেহেতু বয়সটাও অল্প, যেহেতু প্রথম থেকে এটা প্রতিকার করা হয়নি, ব্যাপারটা অনেকটা গড়িয়ে গেছিল। আর অঞ্জলি ম্যাম তবু হার মানেন না, উনি আসেন, উনি কিন্তু সশরীরে এসে তখনও সব কাজ করতেন। এই সময়ও ওনার বয়স 55 আপ রাদার, কিন্তু উনি কিন্তু সব কাজ করতেন। এবং উনি প্রথমে আসেন, এসে বলেন যে এই জায়গাটার একটা প্রতিকার করা দরকার, বাড়ির সাথে কোনো কিছু রিলেটেড নয়, কিন্তু একটা জায়গায় যখন বসে তুমি কীর্তন করবে না, সেই জায়গার একটা এনার্জি হয়, সেরকম একটা জায়গায় যখন বসে তুমি কিছু উল্টোপাল্টা কাজ করবে বা কোনো উল্টোপাল্টা এনার্জি যাতায়াত করবে, সেই জায়গাটাকেও একটা ক্লিনস করাতে হয়। ওকে ওকে ওকে। তো উনি প্রথমে ঘর ক্লিনজিং, ওদেরকে ক্লিনজিং, অংশমানকে ঘুরিয়ে নিয়ে আসা হলো বাইরে থেকে, ঠিক আছে। অংশুর সাথে তারপরে মানে আরো ছোটখাটো ইনসিডেন্ট হতে থাকে, হাত পাও কেটে যায় মাঝে মাঝে, এগুলো হয়। তো ফিজিক্যালি মেডিকেলি হি ওয়াজ ভেরি ফাইন, যেটা নর্মালি সব জায়গায় দেখে। আর ইনফ্যাক্ট অনেক তান্ত্রিকের কাছে ওকে নিয়ে গেছে, কিন্তু তারা মানে কি ওকে দেখে বলেছে ওর সাথে কিছুই হয়নি, এরকম মানে আগের কথা বলছি। কিন্তু অঞ্জলি ম্যাম সব দেখে বলে যে এগুলো হচ্ছে ডিসগাইজ করে এইসব এন্টিটিরা, যে নেই, যে আমরা নেই, একটা নর্মাল ছেলে, নর্মাল বিকার ওর। আচ্ছা। তো ম্যাম এটাই বলেন যে এই মানুষটির মানে এই ছেলেটি একটা প্রেত যোগ নিয়ে জন্মেছে। প্রেত যোগ, এটা আমি কিন্তু শুনেছি আগে এরকম টাইপের। এক্স্যাক্টলি। তো এইটা তোমার হাই কর্মার জন্য এরকম হয়, যখন তোমার কর্মিক ব্যাগেজ থাকে, বা বলে না যে কিছু কর্মফল থাকে যেটা আগের জন্ম থেকে আমরা ব্যাগ করে নিয়ে আসছি এই জন্মে, তখনই কোনো মানুষ তোমাকে যন্ত্রণা দিতে পারে যদি তুমি ওই মানুষটার সাথে তোমার যে ব্যাংক অ্যাকাউন্টটা বা যে অ্যাকাউন্টস গুলো যে মানে বোঝাপড়া হিসাব নিকাশ কমপ্লিট না করে এসছো। ছোট মোটো ধাক্কা আমিও তোমায় দিতে পারি, তুমিও আমায় দিতে পারো, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে তখনই এই জিনিসটা খুব বাড়াবাড়ি হয়ে যায় যদি আমি আর তুমি মানে খুব বড় কিছু একটা জায়গায় হয়তো আমার সম্পর্কে কিছু একটা গ্যাপ থেকে গেল, মানে কেউ হয়তো আমাকে বেশি হার্ট করলো, মানে সেটা তুমি আর আমিও কোনো জায়গায় কাউকে হার্ট করে এলাম, তো সেইটার হিসাব নিকাশ যদি আমরা ঠিক না রাখি তাহলে এটা হয়। অ্যান্ড অংশুর সাথে ছোটখাটো ইনসিডেন্ট হতে হতে একটু স্টেবল হালকা ফুলকা হয়, তখন কি বলতো আমাদের রিলেশনশিপে বলতে পারো একটা লাস্ট ফেজ। অঞ্জলি ম্যাম তখন বলে যে ঠিক আছে, ইটস ফাইন, মাঝে সাঝে তোরা গিয়ে কথাবার্তা বলতে পারিস, ওরও ভালো লাগবে। বা অন্য বন্ধু কিরকম একটু আমাকে বলবে প্লিজ। হ্যাঁ, এই মুহূর্তেই বলছি। তখন অংশু নিজের মানে কথাগুলো আরো বলে যে কিভাবে ফার্স্ট নাইট সেকেন্ড নাইট থেকে, যখন ফার্স্ট নাইটে ও দেখেছিল না ওই ওর মামা বাড়ির ওখানে মানে ওই পাহাড়ি এন্টিটিটাকে, তার পরের দিন থেকে কিন্তু ওর সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট হতে শুরু করে। বললাম না যে বাসের মধ্যেও মনে হচ্ছে এরকম কেউ উঠেছে, ওর সাথে আসছে, ও যত শহরের দিকে আসছে, তারপর ও রাতে এসে ঘুমিয়েছে তখন ওর সাথে যেন এসে রয়েছে, এরকম আর কি। এরকম অনেক যন্ত্রণা, অনেক কিছু ও থাকে। একটা টাইমের পরে না ওর অভ্যাস হয়ে যায় ওই এন্টিটিটার সাথে ইন্টিমেট হওয়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম অনেক ঘটনা, নিজের ভাগ্যকে মেনে নিয়ে হোক বা অভ্যাস হোক আমি ঠিক জানি না। তো এতটাই ও মানে ও যে মানুষ, ও কি করছে, কার সাথে রয়েছে, ও যে কাউকে ভালোবাসতে যাবে বা কাউকে ভালোবাসতো বা আমার সাথে ওর কোনো বন্ধুত্ব ছিল, ওইগুলো ওর মাথা থেকে নাকি অর্ধেক সময় চলেই যেত, কোনো কিছু বুঝতেও পারতো না। যাই হোক, ও কিছুটা সুস্থ থাকে অঞ্জলি ম্যামের সাথে থেকে। আর অঞ্জলি ম্যাম ওর কিছু বলে যে ওর প্রেত যোগ আছে, আমি এটা নিয়ে একটা কাজ করব, করে আমি বলবো। তো ব্যাপারটা হচ্ছে ওর আগের জন্মের
এমন কিছু ঘটনা আছে যার জন্য ও এই ধরনের জিনিসগুলো ওর সাথে হবে। আচ্ছা আচ্ছা। মানে এইটা আর কি বলতে পারো খুবই একটা ক্রুয়েল বা একটা খুব বাজে একটা জিনিস। আমাদের কিছু যে খারাপ কর্মগুলো হয় না, তার জন্য আমাদের খারাপ ফল কিন্তু কখনো না কখনো পেতে হয় নাকি। তো যখন একটা এনটিটি আমাকে ঝামেলায় ফেলবে, ছোট মোটো ঝামেলায় না, বড় সড়ো ঝামেলা এতদিন ধরে, ভগবানের কাছে কোথায় তার একটা পারমিশন আছে? কেন আমি তার সাথে কোনোদিন কিছু খারাপ করেছিলাম? ওকে ওকে, ঠিক আছে, এটা মানে ভেগলি সবাই বলে, মানে একটা আপাতত মতন মত। তো অঞ্জলি ম্যাম বলে যে এই ছেলেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো একটা ছেলে, অ্যান্ড ও কিন্তু প্রথম থেকেই যখন বলে কথাটা তখন আমরা মেলাই যে বুদ্ধিজমের উপর ওর খুব একটা ন্যাক, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের উপরে। আর ও ঠাকুর দেবতার থেকেও মানে ছোট থেকে, মানে যখন থেকে আমি ওকে দেখেছি 7-8 তখন থেকেও, তখন এতটা পপুলারও ছিল না, এতটা ইন্টারনেটের ব্যাপারও ছিল না, ও কিন্তু মেডিটেশন বা এই ধরনের জিনিস, প্রাণায়াম খুব পছন্দ করতো। তো কিছু কিছু বলতো, যার জন্য ওর এই অতি প্রাকৃতিক গল্পগুলো আমরা একটু গল্পই ভাবতাম যে একটু বেশি জ্ঞান দেয় আর কি। তো যাই হোক, ও নাকি বুদ্ধিস্ট ছিল এবং ও একটা বুদ্ধিস্ট মঙ্ক টাইপের একজন ছিল, পাহাড়ি অঞ্চলেই কোথাও একটা থাকতো এবং একটা মেয়েকেও ভালোবেসে ফেলেছিল। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক করেছিল যে ও মানে নিজের পড়াশোনার পরে চেষ্টা করবে, দেখবে যে ওই মেয়েটার সাথে যদি ওর মানে সম্পর্কটা এগোনো যায় বা কিছু। কিন্তু ও ছিল বৌদ্ধ সন্ন্যাসী, আর মেয়েটা একটা নর্মাল মেয়ে, যে এখানে ওরা থাকতো, যে মনেস্ট্রি হোক বা যে বৌদ্ধ মঠে, তার আশেপাশে গ্রামের কোনো মেয়ে যার প্রতি ওর একটা ফিলিংস আসে। এবং ও বেশ বড় একটা ছেলে, 25-26 এরকম বছর বয়সে, এবং সেই মেয়েটিও বড়ই, মোটামুটি 19-20 বছরের কোন একটা মেয়েকে দেখে ওর পছন্দ হয়। আর অনেক দিন যাবৎ সে মানে প্রেমটা একটু চলে বা মনে মনে প্রেমটা থাকে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু ও জানতে পারে মেয়েটা বিবাহিতা, ঠিক আছে, অফকোর্স তখনকার দিনে 20 বছরের মেয়ে মানে বিবাহিতা, গ্রামের মেয়ে। এবং এমন একটা সিনারিও হয়ে গেছিল, ওই মেয়েটাকে ও গিয়ে একদিন, মানে সে একজন মানে মুনি বা ঋষি বা সন্ন্যাসী, তাদের কোয়ালিটিটাই এরকম থাকে যে তারা নানা রকম যোগ সাধন করবে এবং তারা যথেষ্ট সংযম থাকবে, নিজেদের রাগ বলো, কামনা বাসনা তো বটেই। কিন্তু ওর একদিন এমনই কিছু জিনিস দেখে, কিবা হয়তো ওর বরের সাথে, মানে মেয়েটির বরের সাথে মেয়েটিকে দেখে এবং জানতে পারে বিবাহিতা। একদিন রাতে গিয়ে মঠ থেকে বেরিয়ে ওদের মানে ঘর ছিল, গ্রামের যে ঘরগুলো, মেয়েটির ঘর থেকে মেয়েটি হয়তো কোনো কাজ বাজ করছে বা করে হয়তো নিজের মানে ঘরে ঢুকবে বা ঘর থেকে বেরোবে, এরকম একটা সময় মেয়েটিকে পেয়ে, অন্য কিছু খারাপ কিছু না, মেয়েটিকে বলে যে আমি তোমায় ভালোবাসি। মেয়েটি বলে এটা কিভাবে সম্ভব, আমি তো বিবাহিতা বা এরকম কিছু বলে। তুমিও তো আমাকে মানে এসে মঠে জিনিসপত্র দান করতে। তখন মেয়েটা হয়তো বলে যে আমি তো দান করতাম কেন, আমরা দান করেই থাকি ঋষি মুনিদের, সেরকম ব্যাপার, সেটা আমার প্রেম নিবেদন মনে করো না। তো তবুও মেয়েটিকে বিশ্বাসঘাতক বলে অহেতুক। এবং মানে ফ্লোতে এমন একটা ঝামেলা হয় যে মেয়েটার একটা ছুরি দিয়ে আঘাত করে এবং মেয়েটা পরবর্তীকালে মারা যায়। এবং বৌদ্ধ সন্ন্যাসীরা সবাই জানতে পারে এবং আশেপাশের যে শাসক ছিল সে ওকে আটক করে এবং ওর জেলে চলে যায়, এরকম একটা ব্যাপার। মানে তখনকার দিনে যে জেলের সিস্টেম ছিল সেখানে। কিন্তু এই ঘটনাটাকে ইন্ডিয়ার কিনা আমি ঠিক জানি না, কিন্তু যখন আমি মানে পরে জানতে পেরেছি অঞ্জলি ম্যামের থেকে, আমি পরে অনেক রিসার্চ করতে থাকি, কেন তখন আমার ব্যাপার ছিল যে আমি মানুষটাকে বাঁচাবো বা কিছু যদি একটু জানতে পারা যায়, আর একটু একটু করে সবকিছু জানতে পারি। আর বলে না মানে ইউনিভার্স তোমাকে হেল্প করে, বা ভগবান ওপরে বসে দেখছে, বা আমাদের মধ্যেই হয়তো কোথাও আছে বসে দেখছে, বা আমার মধ্যেই হয়তো আমার ভগবান তখন মানে আমাকে এই দিকেই ফেলছিল। অঞ্জলি ম্যামের সাথে আমি কথাবার্তা বলার আরো চান্স পাই এবং ইনডিরেক্টলি হয়তো ওই মানুষটাকে বাঁচানোর জন্য শুরু হয়। তারপরে আমি আস্তে আস্তে এইসব পড়াশোনার মধ্যে ডুবে যাই এবং বিশ্বাস করতে বাধ্য হই যে কোথাও গিয়ে এগুলো আছে।
তো ও এরকম মানে ওর গার্লফ্রেন্ডকে বলো বা যে মেয়েটিকেও ভালোবাসতো তাকেও মেরে ফেলেছিল। এবং পরে অনেক প্রসেসটা জানা যায় কিভাবে, মানে এটা অঞ্জলি পিএলআর করেছিল, অঞ্জলি ম্যাম ওকে পিএলআর করেছিল, পার্স লাইফ রিগ্রেশন। ঠিক আছে, একটু ক্লিয়ারলি আরেকবার। হ্যাঁ, পার্স লাইফ রিগ্রেশন করেছিল, একটা হিপনোটিজম মতন করা যায় কিছুটা করে, তাকে নিয়ে যাওয়া। হ্যাঁ, পিএলআর। আচ্ছা, হিপনোটাইজ করে হালকা মতন একটা হিপনোটাইজ করবে, করে তোমাকে একটা মেডিটেশনে বসাবে। এটা গাইডেড মেডিটেশনের মতন। এটা একা একা বাড়িতে করার কোনো দরকার নেই, একজন এক্সপার্টই এটা তোমাকে করাতে পারবে। আচ্ছা, সে তোমাকে বলবে, বেশিক্ষণ একটা জায়গায় তোমাকে নিয়ে রাখবে না, বলবে যে তুমি চলতে থাকো। তুমি মোস্ট প্রবাবলি যেগুলো কমন এক্সপেরিয়েন্সেস লোকেদের, সেটা হচ্ছে একটা জায়গা দিয়ে, অনেকে বলে হাঁটছি, একটা অন্ধকার সুড়ঙ্গ দিয়ে হাঁটছি, কেউ কেউ বলে, কেউ বলে একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, কি দেখছো? তো দেখলাম একটা বিড়াল। তো বিড়ালটা হয়তো ওর এক জন্মের কোনো পোষা বিড়াল ছিল, সেই জন্মের একটা টুকরো স্মৃতি মনে পড়লো। আচ্ছা, 10 মিনিট পরে ওকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, মানে 5-10 মিনিটও না, একটা ফেজে ওকে রেখে রেখে ওকে শোনা যায়। তো পিএলআরটা উনি করতে পারেন এবং করেনও, এবং ওনার অনেক আবার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারাও অনেক করেন। এটা আমি ঠিক করি না, আমার ওকে ওকে লাগে ব্যাপারটা, কিন্তু অনেক সময় নাকি থেরাপির জন্য এটা দরকার হয়। যখন কিছু কাজ হচ্ছে না, অন্য কিছু কাজ হচ্ছে, তখন ওটাই যথেষ্ট, তাই না? তো অংশুর কারেন্ট সিনারিওটা হচ্ছে, অংশু কিন্তু এখনো আছে। ওর বাবা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, এবং কেন হয় কি হয় আমিও জানি না। ওর মা এখনো আছে, মায়ের মতন, ও ওর মতন। অঞ্জলি ম্যাম ওকে নিয়ে অনেক ট্রাই করেছে, অনেক জায়গায় ওরা সাউথ ইন্ডিয়া বলো, মধ্যপ্রদেশ বলো, অনেক জায়গায় অনেক পুজো আশ্রা দিয়েছে। কিছু কিছু মন্দির আছে অনেক পুরনো, যেখানে এগুলো করা যায়, এবং কারোর প্রেত যোগ থাকুক বা সর্পযোগ থাকুক, সেগুলো একদম ক্লিন করা যায়। প্রেত যোগ যতদূর শুনেছি বা পড়েছি যে অঙ্গ প্রায়শ্চিত্ত যজ্ঞ বলে কিছু একটা করতে হয়, তাহলে নাকি অনেকটা মানে কেটে যায় ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু এটা তো ওর বাবা করবে, তাই না? মানে ওর বাবার দিক থেকে ছিল, যেহেতু ওর মানে ভাই বা দাদা নেই, তো কাউকে তো একটা শপথ করে জিনিসটা শুরু করতে হবে। তো ওর বাবা তো নেই, বললাম তোর হ্যাঁ, এবার আমি জানি না কেন কি, কিন্তু যেটুকু কোনো আমার হাতে প্রুফ নেই, কিংবা অঞ্জলি ম্যাম আমাকে কোনদিন কিছু বলেননি। এবং দীর্ঘদিন অঞ্জলি ম্যামের সাথে ট্রিটমেন্ট করিয়ে ওরা ওখান থেকেও একটা, যখন দেখে একটু স্টেবল কন্ডিশনে ছেলে আছে বা ওরা আছে, ওরা অঞ্জলি ম্যামের থেকেও একটু মানে একটা ডিস্টেন্সে চলে যায় একটা টাইমে। মানুষের এটা হয়। তো বেসিক্যালি তারপরে আঙ্কেল মারা যায়। হ্যাঁ, আঙ্কেল মারা যান। তো ওকে অনেক পুজো আচ্ছা নাকি করানো হয়, কারণ ওদের কুলেরও কিছু প্রবলেম ছিল আগে, তো সেগুলো প্রতিকার করানো হয়। এক্স্যাক্টলি ওর কুণ্ডলী চার্ট এগুলো কিন্তু আমি দেখিনি। যা কেসটা হতো পরের দিকে আমি অঞ্জলি ম্যামের সাথে জুড়ে এটা জানতে পেরেছি। আস্তে আস্তে আমিও অন্য কিছু ব্যাপারে না একটুখানি বিজি হয়ে পড়েছিলাম। আর আমার বাইরে যাওয়ার ব্যাপার ছিল। আমার বাবাও বলে যে শোন, অনেক কিছু তো হলো, অনেকদিন তো দেখলাম। বাবা একদিন ফেড আপ হয়ে বলেই দিল আর কি, যে নিজের লাইফে এখন কনসেন্ট্রেশন করাটা বেটার। অন্য বন্ধু বানা, ছোটবেলার কোনো বন্ধু থাকতেই পারে, কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আমরা আমাদের এক্সপিরিয়েন্স নিই, এবং ঠিক আছে মানুষজনকে হেল্প করা ভালো, গ্রো করা উচিত। এবং পরে আমি বাইরে চলে যাই, এবং আমার লাইফে না যত আমি স্পিরিচুয়ালিটির মধ্যে ঢুকছি, অকাল্টের মধ্যে ঢুকেছিলাম, মানে ওই সময়, মানে আমি আমার 17-18 কথা বলছি, আর আমরা ওখান থেকে ক্যালকাটা চলে আসি। তারপরে আমার বাইরে যাওয়ার ব্যাপার স্যাপার হয় ফর মাই বিবি অ্যান্ড এমবিএ। তো এইসব ঘটনাগুলো যখন আস্তে আস্তে চলতে থাকে, তো তখন না আমারও সামহাও আমি হয়তো বড় হয়ে গেছি বা ফেড আপ হয়ে গেছি, বা ওখান থেকে আমিও একটু মুভ অন করেই যাই বলতে পারো। আমার লাইফের অন্য কিছু জার্নি শুরু হয়, অন্য কিছু স্পিরিচুয়াল বিগিনিং শুরু হয়ে যায়, বা আমি অন্যদিকে চলে যাই অ্যাকচুয়ালি বেসিক্যালি। আর কনক্লুশন যদি তুমি বলো, আমি লাস্ট ইয়ারে একবার ওর সাথে দেখা করেছিলাম থ্রু কমন ফ্রেন্ডস, তারা নিয়ে এসেছিল 2022-এর প্রথম দিকে। 21 আমি ছিলাম না, মানে 21-এই আমি ফিরি রাদার। তো 22-এই আমি মানে দিল্লি যাই। দিল্লি আমি মাঝে সাঝে যেতে থাকি, কারণ আমার মামা বাড়ি আছে ওখানে। তো ওর সাথে আমার
দেখা হয়, বন্ধু বান্ধব এনে দেখা করেছিল, নর্মাল ঠিকঠাকই ছেলে, সবই ঠিক আছে। খুব একটা অ্যাটাচ তো অফকোর্স ওই রকম নেই, বা ছোটবেলার বন্ধুদের সাথে অন্তত দেখা করলে যতটা ভালো লাগে সেই জিনিসটা আর ওর সাথে নেই অফকোর্স। কিন্তু ও থাকে ওর মতন, ওর মা থাকে তার মতন, মা আর ছেলের খুব বেশি বন্ডিং নেই, ঠিক আছে? তো সেটা আমি জানি না, কিন্তু ও কোনো রিলেশনশিপে নেই, আর ও কারোর সাথে নেই, এটা অনেকেই জানে, অনেকেই বলে। কিন্তু ওকে দেখে, কেন এখন ওভার দ্য ইয়ার্স অনেক রিসার্চ করে তো আমিও জানতে পেরেছি না কে কিভাবে ইনভলভ, কার অরাটা কিরকম, এটা চোখে পড়েই যায়। কিন্তু আমার মনে হয় হি ইজ অ্যাক্টিভ উইথ সামওয়ান, ঠিক আছে? এবার সেটা মানুষ না কে আমি লিটারালি জানি না। আর আমার লাইফে একটা ডেভেলপমেন্ট হবার হচ্ছে, আমার একটা অন্যরকম জার্নি শুরু হয়েছে, যাই হোক অল ওভার সেটা একটা অন্য গল্প, কোনো সময় শেয়ার করতে ইচ্ছা হলে বা তুমি সুযোগ দিলে তো নিশ্চয়ই করবো। তো ওইটা গেল যে অংশুর ঘটনাটা। আমি আমার কেস বিগিনিং হয় এবং আমি জানতে পারি যে কিভাবে একটা এন্টিটি একটা মানুষের সাথে জুড়তে পারে এবং দীর্ঘদিন ধরে জুড়ে থাকতে পারে। কোথাও গিয়ে ওই মানুষটার কিছু ইনভলভমেন্ট থাকে, ইচ্ছে থাকে, পাস্ট লাইফের কিছু তো থাকেই। কিন্তু আমরা যে ভিকটিম মনে করছি ওকে, ও ভিকটিম তো বটেই, কিন্তু ওরও কোথাও গিয়ে একটা ইচ্ছা হয়ে গেছিল জোড়ার, বলতে পারো। সেখানে হয়তো ওর দোষ নাও থাকতে পারে, আমি দোষ কোনো কিছুই বলছি না, কিন্তু একটা খুব অন্যরকম ঘটনা, যেখানে আমি বারবারও চেষ্টা করেছি। এটা খুবই শর্টে বললাম তোমাকে, 4-5 বছরের ঘটনা। 4-5 বছরে আমি কিন্তু মানে কোনো জায়গায় গিয়ে কাউকে ডেট করিনি। তো 4-5 বছর আমি বারবার চেষ্টা করেছি ওর কাছে যাওয়ার, ওকে বলার যে কি হয়েছে, কে কি বলেছে, আমাকে বল, আমি তোকে হেল্প করতে চাই। কখনো হয়তো অপমান করেছে, কখনো হয়তো কেঁদেছে, কখনো হয়তো তাড়িয়ে দিয়েছে, আবার এসে আমার কাছেই কেঁদেছে। এরকম অনেক দিন আগে পেছনে হয়েছে। তো এগুলো সব হয়েছে। আর আরেকটা গল্প আমি মানে আরেকটা ঘটনা জানতে পারি, সেটা হচ্ছে নাকি ওর মাকে মাঝে মাঝে মারে এখন। আর ক্যারিয়ারের দিক থেকে ও খুব একটা সেরকম কিছু করতে পারেনি। ওদের ফ্যামিলি খুব ওয়েল টু ডু ছিল, মোটামুটি ওদের কিছু প্রপার্টি আছে, ওইসব দিয়ে মোটামুটি চলছে। আন্টি আছেন, ওই একরকম আছেন আর কি। আমার সিরিয়াসলি খুব একটা কিছু যোগাযোগ নেই। আর অঞ্জলি ম্যাম যে আছেন, এখন অনেক কম কাজ করেন, অনেক বয়সও হয়েছে ওনার, কিন্তু উনি প্রচুর মানে হেল্প করেছেন এবং উনি পুরো ওর পার্সোনাল লাইফের ব্যাপারটা বলেছে যে ও যে এই বুদ্ধিজমটা পছন্দ করে, ও কিন্তু মানে এরকম বৌদ্ধ সন্ন্যাসী ছিল দেশেরই কোনো একটা প্রান্তরে, আমাদের দেশেরই, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেরই। সেই সময় কয়েকশো বছর আগে এটা শুরু হয় এইভাবে, এবং ওর দ্বারা কারোর এরকম প্রাণনাশ হওয়ার কারণ সে ওকে, হ্যাঁ ও না মানে ওইখান থেকে শুরু হয়। এরপরে আরো কিছু ওর মানে নেগেটিভ কর্ম থাকে, তো সেগুলোতে আরো এনহ্যান্স হয়ে যায় ব্যাপারটা। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আমাদের সেকেন্ড চ্যানেল যেটা রয়েছে সেখানে অবশ্যই আপনারা যান, গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সেখানকারও কোনো কন্টেন্টের আপডেট আপনারা মিস না করেন। এবং আজকের কিউরিও ফাইটার এই ঘোষলি কল রেকর্ডিং সিরিজের হরর পডকাস্টটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের বছর, অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময় এরকমই একটা হরর পডকাস্ট নিয়ে। আর ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম ধরনের আরও দুটো এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।